Introduction. Where there is no struggle, there is absolutely no progress. অর্থাৎ যেখানে সংগ্রাম নেই সেখানে উন্নতিও নেই। যে কোনো কোম্পানি, স্টার্টআপ অথবা ব্যক্তিবিশেষের উন্নতির পেছনে সংগ্রামের ভূমিকা অনস্বীকার্য। যদি আপনার কোনো স্টার্টআপ থাকে অথবা আপনি কোনো স্টার্টআপ শুরু করতে চান অথবা আপনি ব্যবসার জগতে প্রবেশ করতে চান, তবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে সংগ্রামের মুখোমুখি হতেই হবে। এটি একটি এমন জিনিস যা চাইলেও আপনি এড়িয়ে যেতে পারবেন না। স্টার্টআপে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যা বেশিরভাগ সময় যারা স্টার্টআপ করছেন তারা জানতেও পারেন না। বেশ কিছু সময় মানুষের মনে হয় বহু জিনিস অপরিকল্পিতভাবে হচ্ছে। ইম্পোর্ট কস্ট হাই হতে পারে, যাতে বেশি মূল্যের দ্রব্যের সাথে ওই স্টার্টআপ বাজারে টিকতে না পারে। বেশ কিছু সময় আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ইনভেস্টার্সদের ভরসা জেতারও চ্যালেঞ্জ থাকে, কারণ কোম্পানির খারাপ সময়ে ইনভেস্টররা নিজেদের টাকা বের করে নিতে থাকেন, আর ওই সময়টা ওই স্টার্টআপের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। অনেক সময় একটি স্টার্টআপকে তার মূল্যবান কর্মচারীরাও ছেড়ে চলে যান। কোম্পানির প্রোডাক্টের ওপর ক্রেতাদের আগ্রহ কমে আসতে থাকে। প্রায়ই একটি স্টার্টআপকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতেই হয়। যদি কোনো ব্যক্তি স্টার্টআপ শুরু করবেন বলে ভেবেছেন, তবে তাকে প্রথমেই এই সমস্ত বিষয়ে সাবধান হতে হবে। খারাপের চেয়েও খারাপ সময়ে নিজের লড়াই করার মনোভাবকে যাতে তিনি কম না হতে দেন। অনেক সময় আপনাকে কোম্পানির কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে। একজন সত্যিকারের উদ্যোক্তা এই সমস্ত বিষয়ে সবার চেয়ে আলাদা হন। উনি মনে করেন পরিস্থিতি যেমনই হোক না কেন তার সাথে লড়াই করা উচিত, কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। নিজের উদ্দেশ্যকে সঠিক রাখার পাশাপাশি ওনাকে নিজের চিন্তা শক্তি ও জ্ঞানকে সব সময় প্রসারিত করা উচিত। এই ক্ষেত্রে অনেক সময় একজন অভিজ্ঞ পরামর্শদাতারও প্রয়োজন হয়। কুকু এফএম এর এই সিরিজে আমরা আপনার সামনে এমন একটি বইয়ের সারাংশ নিয়ে এসেছি যা আপনাকে স্টার্টআপের ক্ষেত্রে হওয়া এই সব সমস্যা এবং তার সমাধান সম্পর্কে সহজ বাংলায় বোঝাবে। তাহলে আর দেরি না করে আমরা শুনে নিই লেখক বেন হরোউইটজের লেখা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইয়ের সারাংশ। আপনাদের সাথে আমি আর.জে. বড়সা। বেনের উদ্যোক্তা হয়ে ওঠার প্রথম ধাপ। অধ্যায়ের শুরু বেনের বাড়ির বারবিকিউ পার্টির থেকে হয়। বেন নিজের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি জামাইবাবুর সাথে অনেক বছর ধরেই বারবিকিউ পার্টি করতেন, তাই রান্নায় ওনার দক্ষতা বেশ ভালো ছিল। বেন বলেন, তিনি যখন ছোট ছিলেন তখন বেশ ভীতু প্রকৃতির ছিলেন। তিনি বেশি লোকজনের সাথে কথা বলতে পছন্দ করতেন না এবং বেশ লাজুকও ছিলেন। একদিন যখন ওনার মা ওনাকে নার্সারি স্কুলে দিতে গেলেন, তখন উনি জোরে জোরে কাঁদতে শুরু করেন। যদিও সব বাচ্চারাই প্রথমবার স্কুলে গেলে কাঁদে, বেনের শিক্ষিকা তার মাকে বলেন তিনি যেন বেশি চিন্তা না করেন, কারণ প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই প্রথমবার স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করা খুবই সাধারণ ব্যাপার। যখন ওনার মা ছুটির সময় তাকে নিতে এসেছিলেন, বেন তখনও প্রচণ্ড কাঁদছিলেন। শিক্ষিকা বলেন বেন গত 3 ঘন্টা ধরে এক নাগারে কেঁদেই যাচ্ছেন। এই জন্য তাকে নার্সারি স্কুল থেকে বের করে দেওয়া হয়। কয়েকজন বেনের মাকে বেনকে ডাক্তার দেখানোর পরামর্শ দেন, কিন্তু ওনার মা চেয়েছিলেন বেন যেন নিজের মর্জিতে এই পৃথিবীর মুখোমুখি হয় এবং সময় নিয়ে মানুষজনের মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করে। একদিন বেনের দাদার কিছু বন্ধুবান্ধব ওনাদের বাড়িতে এসেছিলেন। ওনাদের মধ্যেই একজন বন্ধু রাস্তায় একটি আফ্রিকান ছেলেকে লাল রঙের একটি গাড়িতে চড়তে দেখলেন। ওনার দাদার বন্ধু বেনকে বলেন যে যাও গিয়ে ওই ছেলেটির কাছ থেকে গাড়িটা কেড়ে নিয়ে এসো। ভীত সন্ত্রস্ত বেন
যখন ওই ছেলেটার কাছে যান এবং গিয়ে জিজ্ঞাসা করেন যে সে কি তাকে একবার চড়ার সুযোগ দেবে, তখন ওই ছেলেটি খুশি মনে রাজি হয়ে যায়। ওই দিনের পর বেন ও ওই ছেলেটির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। নিজের স্কুলের সময়ে সবার সাথে মিলেমিশে থাকতে না পারার ভয়ের কারণে এবং নিজেকে প্রকাশ করার জন্য বেন বার্কলি হাই স্কুলের ফুটবল টিমকে জয়েন করেন। ফুটবল টিমে খেলার সময় ওনার ভয় প্রায় ৭৫% কম হয়ে যায়, আর তিনি বেশ প্রাণখোলা ধরনের মানুষ হয়ে যান। কিছুদিন বাদে বেনের বিয়ে ফিলিসিয়া নামে এক মহিলার সাথে হয়। কলেজ করার সময়ে সিলিকন গ্রাফিক নামক একটি কোম্পানি থেকে বেন চাকরির প্রস্তাব পান। এই প্রস্তাব পাওয়ায় বেন ভীষণ খুশি হয়ে যান, কারণ সিলিকন গ্রাফিক কোম্পানি মডার্ন কম্পিউটার গ্রাফিক্সের আবিষ্কার করেছিল, আর তাদের কাছে পৃথিবীর সবচেয়ে ভালো পাওয়ার অ্যাপ্লিকেশন সেট ছিল। কোম্পানিতে কাজ করার মোটামুটি ১ বছর পর ওখানকার মার্কেটিং টিমের রোজলির সাথে ওনার পরিচয় হয়। ওই সময় রোজলি নিজের নতুন স্টার্টআপ করার কথা ভাবছিলেন, আর তিনি বেনকে নিজের সাথে কাজ করার আমন্ত্রণ জানান। রোজলির কোম্পানিতে জয়েন করার পর উনি লক্ষ্য করেন যে ওখানকার প্রতিষ্ঠাতাদের ওই কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, যার কারণে কোম্পানি ভালো করে চলতে পারছিল না। নিজের ঘরের খরচা ঠিক করে চালাতে না পারার কারণে একদিন ওনার শ্বশুরমশাই ওনার সাথে ইয়ার্কির ছলে ডিভোর্সের কথা বলেন, আর বেন এটা বুঝতে পারেন তিনি যদি তাড়াতাড়ি কিছু না করেন তাহলে তিনি তার পরিবারকে চিরকালের মতো হারিয়ে ফেলবেন। এরপর তিনি ওই কোম্পানিকে ছেড়ে লোটাস ডেভেলপমেন্ট কোম্পানি জয়েন করেন। এরপর থেকে তিনি শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবা ছেড়ে দিয়ে নিজের পরিবারকে আরও ভালো কিভাবে রাখা যায় সেই ব্যাপারে ভাবতে থাকেন। লোটাসে কাজ করার সময় একদিন ওনার এক সহকর্মী তাকে মোজাইক নামে একটি প্রোডাক্ট দেখান, যেটা ওনার কলেজের কিছু ছাত্ররা বানিয়েছিল। তিনি ওই প্রোডাক্টটি দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন। কিছুদিন বাদে তিনি নেটস্কেপ নামে একটি কোম্পানির ব্যাপারে পড়েন, যেটা সিলিকন গ্রাফিকের প্রতিষ্ঠাতা জিম ক্লার্ক ও মোজাইকের আবিষ্কারক মার্ক অ্যান্ডারসন বানিয়েছিলেন। বেন ওই কোম্পানিতে কাজ করার ব্যাপারে ভাবলেন এবং অ্যাপ্লাইও করে দিলেন। বেনের ইন্টারভিউয়ের সময় মার্ক ওনাকে ওনার ক্যারিয়ার অথবা কর্মপদ্ধতি সম্বন্ধে কোনো প্রশ্ন করেননি, বরং তার বদলে মার্ক তাকে ইমেল হিস্ট্রি, সফটওয়্যার এবং ওনার কোম্পানির ভবিষ্যতের লক্ষ্য পূরণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। বেন ওনার প্রশ্নের খুব ভালো মতন জবাব দেন, কারণ ওনার কম্পিউটার বিজনেস হিস্ট্রির ব্যাপারে বেশ ভালো জ্ঞান ছিল এবং উনি এই ফিল্ডে কাজ করতে পছন্দও করতেন। ১ সপ্তাহ পর বেন এই কাজটি পেয়ে যান এবং খুশি মনে এই কোম্পানির ইনচার্জ হিসেবে জয়েন করেন। ওনাদের কোম্পানির প্রধানত 2টি প্রোডাক্ট ছিল, ওয়েব ও সিকিউর ওয়েব সার্ভার। ১৯৯৫ সালের আগস্ট মাসে নেটস্কেপ কোম্পানি নিজেদের পাবলিক করার ব্যাপারে ভাবেন, যাতে ওদের মূল্য মার্কেটে $3 বিলিয়ন কাছাকাছি পৌঁছে যায়। ওই সময় মাইক্রোসফট কোম্পানি মার্কেটে নেট কোম্পানির মতোই প্রোডাক্ট বানাচ্ছিল, আর নেটস্কেপের পাবলিক হওয়ার অ্যানাউন্সমেন্টের পর ওনাদের কোম্পানির বেশ লস হয়। এই পরিস্থিতিকে সামলানোর জন্য মাইক্রোসফট ঘোষণা করে এরপর ওনারা উইন্ডোজ 95 এর সাথে অপারেটিং সিস্টেম ফ্রিতে দেবেন। মাইক্রোসফটের এই ঘোষণার পরেই নেটস্কেপের রেভিনিউয়ের ওপর এক বিশাল প্রভাব পড়ে। ওই সময় বেন সিদ্ধান্ত নেন তিনি মাইক্রোসফটের প্রোডাক্ট মাইক্রোসফট ব্যাক অফিসকে টার্গেট করে ওর থেকে সস্তা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন। মার্ক, বেন এবং ওনাদের ইঞ্জিনিয়ার মাইক একসাথে ৫ই মার্চ ১৯৯৬-এ ওনাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। লঞ্চ করার ২ সপ্তাহ আগেই মার্ক নিজেদের নতুন প্রোডাক্টের ব্যাপারে মিডিয়াকে জানিয়ে দেন। যখন বেন মেল করে মার্ককে জিজ্ঞাসা করেন যে উনি এমনটা কেন করলেন, তখন মার্ক জানান যে ওনার কোম্পানির প্রচুর লোকসান হচ্ছে
এবং ওনাকে এই কোম্পানি বিক্রি করতে হবে। ওনার কথা শুনে বেন চিন্তিত হয়ে পড়েন এবং নিজের পরিবার কিভাবে চালাবেন সে ব্যাপারে ভাবতে থাকেন। বেনের স্ত্রী ওনাকে একটি নতুন চাকরি খোঁজার কথা বলেন। 1998-এ নেটস্কেপকে AOL নামের আমেরিকান অনলাইন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। মার্কেটে মাইক্রোসফটের রমরমা থাকা সত্ত্বেও কোম্পানি জাভাস্ক্রিপ্ট, SSL ও কুকিজের মতো মডার্ন ইন্টারনেটের জন্য ফান্ডামেন্টাল টেকনোলজির আবিষ্কার করেছিল। ওই সময় বেনকে AOL কোম্পানিতে ই-কমার্স প্ল্যাটফর্ম চালানোর জন্য নিযুক্ত করা হয়। মার্ক অ্যান্ডারসন ওখানকার চিফ টেকনোলজি অফিসারের পোস্টে নিযুক্ত হন। ওখানে কাজ করার সময় মার্ক ও বেন নিজেদের একটি নতুন কোম্পানি শুরু করার ব্যাপারে ভাবেন। কোম্পানি শুরু করার জন্য লাইটওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল অর্থাৎ LDAP এর সহ আবিষ্কারক টিম ও ওনাদেরই কোম্পানিতে কর্মরত অ্যাপ্লিকেশন সার্ভারের প্রতিষ্ঠাতা সিককে হায়ার করেন। ওনাদের সাথে মিটিং করার সময় বেন জানতে পারেন AOL কোম্পানিতে একটি সমস্যা রয়েছে। যখনই লোকজন ওনাদের সাইটে কাজ করেন তখন অতিরিক্ত ট্রাফিক লোড হয়ে যাওয়ার কারণে ওনাদের সাইট ক্র্যাশ হয়ে যায়। সবার সাথে আলোচনা করার পর ওনারা কম্পিউটিং ক্লাউডকে আবিষ্কার করার ব্যাপারে ভাবেন। ওনারা কোম্পানির নাম লাউড ক্লাউড রাখেন, যেখানে লোকজনের ট্রাফিক লোড হওয়া সত্ত্বেও কোনো রকম সফটওয়্যার ক্র্যাশ না হয়েই কাজ করতে পারবে। 1999 সালে ওনাদের কোম্পানির ইনকর্পোরেশন হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। লেখকের অভিজ্ঞতার সাক্ষী রয়েছি আমরা। পরের এপিসোডে কি থাকছে তা জানার জন্য সঙ্গে থাকুন। আপনারা শুনছেন লেখক বেন হরোভিটসের লেখা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইয়ের সারাংশ। আমি টিকে থাকবই। নেটস্কেপের মতন বিখ্যাত ও সফল কোম্পানির প্রতিষ্ঠাতা হওয়ার কারণে মার্ক অ্যান্ডারসনের কোনো পরিচিতির প্রয়োজন ছিল না। যখন মার্ক ও বেন নিজেদের কোম্পানির স্টার্টআপ শুরু করলেন তখন মার্কের বিখ্যাত হওয়ার কারণে ওনার ইনভেস্টার্স খুঁজতে খুব একটা মুশকিলে পড়তে হয়নি। বেঞ্চমার্ক ক্যাপিটালের অ্যান্ডি লাউড ক্লাউড কোম্পানিতে $15 মিলিয়ন ইনভেস্ট করেন। কোম্পানিতে ইনভেস্টমেন্টের পর মার্ক অ্যান্ডারসন কোম্পানির চেয়ারম্যানের পদ সামলান, টিম চিফ টেকনোলজি অফিসারের পোস্ট সামলান এবং বেন কোম্পানির CEO হয়ে যান। কোম্পানির ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বানানোর পর ওনারা কাস্টমারদের সাথে কন্ট্রাক্ট ফর্ম সাইন করতে শুরু করে দেন। ওনারা 7 মাসের মধ্যে $10 মিলিয়ন কন্ট্রাক্ট ফর্ম সাইন করে নিয়েছিলেন। কোম্পানি শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তা মার্কেটে বেশ ভালো মতো চলতে থাকে। ক্লাউড কোম্পানি প্রত্যেক মাসে 30 থেকে 40 জনকে হায়ার করতে করতে একজন বড় প্রতিযোগী হিসেবে মার্কেটে নিজেদের মূল্য বাড়িয়ে চলছিল। ওই সময় .com বাবল কোম্পানি মার্কেটে খুব খারাপভাবে ক্র্যাশ করে যায়। এর ফলাফল এই হয় যে মানুষজন এবার মার্কেটে কম টাকা ইনভেস্ট করতে শুরু করে এবং ফান্ড রেইজ করতে কোম্পানিগুলোকে সমস্যায় পড়তে হয়। বেন ফান্ডিং রেইজের 3rd রাউন্ডে একজন ভালো ইনভেস্টর পেয়ে যান। ওনাদের ফান্ড রেইজিংয়ের লাস্ট রাউন্ডের পর ওনাদের কোম্পানির মূল্য অনেকটা বেড়ে যায়। 2000 সালের 3rd কোয়ার্টারে ওনারা $37 মিলিয়ন বুকিং কন্ট্রাক্ট লাভ করেন। ইউফোরিয়া অ্যান্ড টেরার এই অধ্যায়ের শুরুতে বেন বলেন ওনাকে আরও একবার নতুন করে মানি রেইজ করতে হয়। এইবার মানি রেইজ করা সহজ ছিল না, কারণ এইবার মার্কেটের অবস্থা প্রথমের চেয়ে অনেক খারাপ ছিল। 2000 সালের 4th কোয়ার্টারের সময় বেন সমস্ত সম্ভবপর চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ ওনাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে রাজি ছিলেন না। বেন ও মার্ক সমস্ত সম্ভবপর চেষ্টা করছিলেন যাতে ওনাদের কোম্পানি ইনভেস্টর পেয়ে যায়, কারণ ইনভেস্টর না পেলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং কোম্পানিকে বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অনেক দিন ধরে ভাবার পর বেনের মাথায় একটি আইডিয়া আসে। উনি ভাবেন যে যদি কোনো প্রাইভেট ইনভেস্টর ওনাদের কোম্পানিতে ইনভেস্ট না করতে চান, তখন তিনি তার কোম্পানিকে জনসাধারণের জন্য মুক্ত করে দেবেন
বেন কোম্পানিকে ওপেন করার জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করেন আর কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসদের সামনে সেটা প্রেজেন্ট করেন। প্রেজেন্টেশন দেওয়ার সময় উনি বলেন, আমরা যদি কোম্পানিকে পাবলিক না করি তাহলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং আমাদের কাছে একে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ওনাদের বোর্ড অফ ডাইরেক্টরসদের মধ্যে বিল ক্যাম্পবেলও ছিলেন, যিনি পাবলিক কোম্পানির সিইও ছিলেন এবং কোম্পানিকে পাবলিক করার ব্যাপারে অন্য সবার চেয়ে অনেক বেশি জানতেন তিনি। উনি প্রেজেন্টেশন দেওয়ার সময় বেশ কিছু বড় বড় সমস্যাকে তুলে ধরেন, যেমন ওনাদের কোম্পানির সেলস প্রসেস রোবাস্ট নয় এবং সেটা যে কোনো পরিবেশে সম্প্রচার করতে সমস্যা হয়। এটা এই সময় একটি র্যাপিড ডিক্লাইনিং এনভায়রনমেন্টে রয়েছে, যেটা কবে শেষ হবে কেউ জানে না। ওনাদের কাস্টমারেরা একটি অ্যালার্ম রেটের সাথে দেউলিয়া হচ্ছেন। বেনের প্রেজেন্টেশন শোনার পর বিল বলেন, আমাদের এই কোম্পানিকে পাবলিক করতেই হবে, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। বেন মিডিয়াকে ডেকে দুটি অ্যানাউন্সমেন্ট করেন। প্রথম, ওনারা নিজেদের কোম্পানিকে পাবলিক করার জন্য ওপেন করছেন। দ্বিতীয়, ওনারা নিজেদের শেয়ার রিভার্স স্প্লিট করে বিক্রি করবেন। নিজেদের কোম্পানিকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর সময় বেন আরেকটি খারাপ খবর পান যে ওনার স্ত্রীর হার্নিয়া হয়েছে, তাকে একটি সার্জারি করতে হবে। নিজের কোম্পানির ভরাডুবি হতে দেখে এবং পরিবারের এমন খারাপ অবস্থা দেখে বেন খুবই ডিমোটিভেট ফিল করতে থাকেন। বেনের স্ত্রী ওনাকে ফোন করে মোটিভেট করেন, আইপিও করার জন্য উৎসাহ দেন আর ওনাকে বোঝান যে বেন যদি ঠিকমতো কাজ না করেন তবে তার এবং তার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অবশেষে লাউড ক্লাউডের একটি শেয়ারের মূল্য $6 রাখা হলো আর সেগুলো বেচে $162.5 মিলিয়ন ফান্ড রেইজ হয়। বেন ও তার কর্মচারীরা এতে খুশি ছিলেন না, কারণ তারা জানতেন যে এটা শুধুমাত্র আগত সমস্যার আরম্ভ মাত্র। বেন বলেন, ওনার কোম্পানির রিভার্স করে শেয়ার বিক্রি করার সিদ্ধান্তকে লোকজন ভালোভাবে নেয়নি এবং তারা ওনার বিরুদ্ধে রোড শো করতে থাকে। ওরা ধর্নায় বসতে শুরু করেন। মার্ক বেনকে বলেন, মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে আর ওনাদের সেলস প্রসপেক্টিভ ডিক্লাইন হচ্ছে। বেন বলেন, আমাদের লক্ষ্য পূরণ করতে হলে নিজেদের খরচা যতটা সম্ভব ততটা কম করতে হবে। ওনার এই কথা শুনে কন্ট্রোলার ডেভ বলেন যে, আমরা যাই করি না কেন আমাদের পরাজয় নিশ্চিত। বেন নিজের কোম্পানির রেভিনিউ ও এক্সপেন্স রিসেট করার ব্যাপারে ভাবেন। উনি নিজের কোম্পানির 15% কর্মচারী ছাঁটাই করেন। বেন বলেন, এটা ওনার জন্য ইশারা ছিল যে তিনি জীবনে সবার আগে ফেল হচ্ছেন। উনি নিজের কাছে, ইনভেস্টরদের কাছে, কর্মচারীদের কাছে এবং নিজের পরিবারের কাছেও একজন ফেইলিয়ার প্রমাণিত হচ্ছিলেন। ওনার কোম্পানির পড়তি অবস্থা দেখে ওনাদের কোম্পানির ইনভেস্টমেন্ট ব্যাংকও নিজেদের হাত তুলে নেয়, যার জন্য ওনাদের আরেকটি বড় ঝটকা লাগে। নিজেদের ইনভেস্টমেন্ট ব্যাংক পিছু হটে যাওয়ায় বেন ও মার্ক নিজেদের কোম্পানির শেয়ার $6 চেয়েও কম করে দেন। 26শে সেপ্টেম্বর মার্কেটে ভালো পারফর্ম করা কোম্পানি এক্সোডাস নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দেয়। লোকজন বলতে থাকে, এত বড় কোম্পানি যদি দেউলিয়া হতে পারে তবে অন্য কোম্পানিদেরও কোনো ভরসা নেই। বেনের কোম্পানি সেই সময় একটি ডেটা রিটার্নের ডিল করতে যাচ্ছিল। নিজেকে শান্ত করার জন্য বেন 2 দিনের ছুটি নেন। ছুটিতে থাকার সময় ওনার কাছে কোম্পানির কর্পোরেট ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনের ফোন আসে। জন বেনকে বলেন, আমাদের এখন ডেটা রিটার্নের ডিলটা করা উচিত না, কারণ আমাদের ব্যবসা এখন ক্ষতিতে চলছে আর আমরা যদি এখন এই ডিলটা করি তার মানে হবে সমস্যাকে আমন্ত্রণ জানানো। বেন এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে এখন ওনার কাছে ওনার কোম্পানি লাউড ক্লাউডকে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। বেন ভাবেন,
কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং মার্কেটে নিজের মূল্য বজায় রাখার জন্য তাকে কোম্পানিকে বিক্রি করতেই হবে। বেন ও মার্ক নিজেদের কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাকে বিক্রি করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। ওই সময় লাউড ক্লাউড কোম্পানিতে একটি সফটওয়্যার ব্যবহার করা হতো যার নাম ছিল অপসওয়্যার। বেন নিজের কোম্পানি লাউড ক্লাউডকে বিক্রি করে অপসওয়্যার সফটওয়্যারের একটি বিজনেস শুরু করার কথা ভাবেন। এরপর উনি নিজের সহ প্রতিষ্ঠাতা ও সিটিওর সাথে মিলে সফটওয়্যার অপসওয়্যার এবং ক্লাউড কোম্পানির আলাদা এন্টিটি বানানোর সিদ্ধান্ত নেন। 10 জন ইঞ্জিনিয়ার ও 9 মাসের সময়ের পর দুটো জিনিস আলাদা হয়ে যায়। নিজেদের বোর্ড অফ ডাইরেক্টরস ও সহকর্মীদের সাথে আলোচনা করার পর বেন এডিএস ও আইবিএমকে আমন্ত্রণ জানান যে ওনারা 8ই অক্টোবরের মধ্যে নিজেদের লাউড ক্লাউড কোম্পানিকে বিক্রি করার প্রসেস কমপ্লিট করার পর তা বিক্রি করে দেবেন। যদি ওনাদের মধ্যে কেউ সেই কোম্পানি কিনতে ইচ্ছুক হন তাহলে ওনারা খুশি হবেন। 7 সপ্তাহ পর ওনারা এডিএস কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট করে নিজেদের কোম্পানি লাউড ক্লাউডকে $63.5 মিলিয়ন বিক্রি করে দেন। লাউড ক্লাউডকে বিক্রি করার পর বেন অপসওয়্যারেই নিজের সমস্ত ফোকাস দেন। পরবর্তী অধ্যায়ে আমরা অপসওয়্যারের সম্বন্ধে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অপসওয়্যারের পথ চলা। ক্লাউড কোম্পানি চলে যাওয়ার পর বেনের মনে হয়েছিল এবার ওনার অপসওয়্যার কোম্পানি ভালো মতো কাজ করবে এবং ভবিষ্যতে অনেক নাম করবে। কিন্তু ওই কোম্পানির কর্মচারীরা এটা মনে করতেন না। যখন বেন এটা জানতে পারলেন যে তার কোম্পানির কর্মচারীরা তাকে বিশ্বাস করছেন না, তখন ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য বেন তার কর্মচারীদের বাইরে ঘুরতে নিয়ে গেলেন। একদিন রাতে ডিনারের সময় বেন নিজের সমস্ত কর্মচারীদের অপসওয়্যার কোম্পানির ব্যাপারে ভালো মতন বোঝান। উনি বলেন, আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে অপসওয়্যারের আইডিয়াটা ভালো নয় এবং এর দ্বারা ভবিষ্যতে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু তিনি এটা একদমই বিশ্বাস করেন না। বেন বলেন, তিনি বুঝতে পারছেন যে অপসওয়্যার একদম নতুন একটি ব্র্যান্ড, এতে চ্যালেঞ্জ আছে। তাই যারা এই কোম্পানিকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে ভাবছেন তারা যেন আজই ছেড়ে দেন। ওনার কথা শোনার পর 80 জন কর্মচারীর মধ্যে 2 জন কাজ ছেড়ে দেন। এরপর বেন ভেবে নিলেন যে ভবিষ্যতে তাকে আরও পরিশ্রম করতে হবে আর নিজের কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের কোম্পানির কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে মিলে তিনি ফিউচার ফোরকাস্টিং করেন এবং কিছু জিনিসের তালিকা তৈরি করেন যেটা ভবিষ্যতে মার্কেটে লঞ্চ করার জন্য ওনার কাছে প্রয়োজনীয় ছিল। ওই কোম্পানির সবাই একসাথে কাজ করতে শুরু করেন আর ব্যবসাটা শুরু করেন। ওনারা কাস্টমার কন্ট্রাক্ট সাইন করতে শুরু করেন এবং নিজেদের শেয়ারের মূল্য $60 চেয়ে কম রাখেন। বেনের মনে হতে থাকে এবার সবকিছু ঠিক হয়ে গেছে এবং তিনি সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বেন ভুল ভেবেছিলেন। কোম্পানি শুরু হওয়ার পর যখন সেটা মার্কেটে ভালো পারফর্ম করতে শুরু করে তখন বেনের মনে হয় এবার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, এবার শুধু ওনাকে এগিয়ে যেতে হবে। কিছুদিন বাদে এডিএস কোম্পানি, যার থেকে অপসওয়্যার কোম্পানি নিজেদের 90% রেভিনিউ জেনারেট করত, তাদের ফোন আসে। এডিএস কোম্পানির হেড বলেন তিনি ওনাদের সফটওয়্যারের ব্যাপারে একদমই খুশি নন, কারণ ওনাদের প্রচুর টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই ওনারা নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চান এবং সমস্ত টাকা ফেরত চান। বেন ভাবেন যে যদি এই কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় তবে ওনার কোম্পানিকে ভরাডুবির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। উনি তাড়াতাড়ি একটি মিটিং ডাকেন এবং এডিএস এর কন্ট্রাক্ট ক্যান্সেল করার কারণ জানতে চেষ্টা করেন। উনি জানতে পারেন যে ওনার সফটওয়্যারে যখন প্রচুর ট্রাফিক হয়ে যায় তখন তার স্পিড নিজে থেকেই স্লো হয়ে যায় এবং কাজ করার সময় প্রচুর বাগসের সম্মুখীন হতে হয়।
বেন নিজের 2 সহকর্মীকে এডিএস এর অফিসে পাঠান আর সেখানকার ডিপার্টমেন্টের কমান্ড ইনচার্জ ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে বলেন। ফ্র্যাঙ্ক ওনাদের কোনো কথা না শুনেই তাদের ওপর চিৎকার করতে শুরু করেন। ওনারা ডিল ক্যান্সেল করে নিজেদের টাকা ফেরত চান। বেনের কলিগ খুব শান্ত হয়ে ওনার কথা শুনে ফ্র্যাঙ্ককে কনভিন্স করার চেষ্টা করেন। তিনি ফ্র্যাঙ্ককে বলেন, আমাদের সফটওয়্যারে কি কি সমস্যা হচ্ছে সেটা আপনি আমাদের বলুন, আমরা ঠিক করে দেব। ফ্র্যাঙ্ক বলেন, বেনের কাছে 60 দিন সময় আছে, তিনি যদি এই সময়ের মধ্যে কিছু করতে পারেন তবে খুব ভালো, না হলে ওনারা কন্ট্রাক্ট ক্যান্সেল করে সমস্ত টাকা তুলে নেবেন। ফেরত আসার পর বেনের কলিগ বেনকে বলেন যে যদি আমরা আমাদের সফটওয়্যার ঠিক করে নিই এবং 10 গ্রাম কোম্পানির কিছু প্রোডাক্ট ওদের ফ্রিতে দিই তাহলে ফ্র্যাঙ্ক এই ডিলটা ক্যান্সেল করবেন না। যখন বেন 10 গ্রাম কোম্পানির ব্যাপারে খোঁজ লাগান তখন তিনি জানতে পারেন যে এটি নর্থ ক্যারোলিনার একটি ছোট্ট কোম্পানি। বেন বেশি কিছু না ভেবে কোম্পানিটি কিনে নেন। বেন 60 দিনের মধ্যে সফটওয়্যারটি ইমপ্রুভ করেন এবং 10 গ্রাম কোম্পানির প্রোডাক্টের সাথে ফ্র্যাঙ্ককে নতুন ডিল অফার করেন। ফ্র্যাঙ্ক নতুন অফারটি খুশি মনে গ্রহণ করেন এবং ডিলটি ক্যান্সেল করেন না। বেনের জীবনে একটি সমস্যা শেষ হতে না হতেই নতুন একটি সমস্যা এসে উপস্থিত হতো। ফ্র্যাঙ্কের সমস্যা শেষ হতেই ওনাদের সামনে আরেকটি সমস্যা এসে দাঁড়িয়ে গেল। মার্কেটে ব্লেড লজিক নামে একটি কোম্পানি ইতিমধ্যে ওনাদের প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল, যার কারণে অপসওয়্যার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করতে যাওয়া 3 জন ক্লায়েন্ট পিছু হটে গিয়েছিল। ওনাদের সাথে ডিল না হওয়ার প্রভাব কোম্পানির ওপর খুব খারাপভাবে পড়েছিল এবং ওনাদের স্টক প্রাইস $2.19 নিচে নেমে গিয়েছিল। পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো যখন অ্যান্ডারসন বেনের কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি শুরু করার কথা ভাবতে লাগলেন। বেনের মনে হতে থাকে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবং তিনি আবার নিজের জীবনে ফেল করতে চলেছেন। উনি নিজের সমস্ত টিম মেম্বারদের ডেকে বলেন যে আগামী 6 মাস তিনি তার কর্মচারীদের সমস্ত সময় কোম্পানির জন্য চান। তিনি চান কর্মচারীরা যাতে সকালে তাড়াতাড়ি অফিসে আসেন এবং রাতের ডিনার করে দেরিতে বাড়ি ফেরেন। বেন বলেন যে আবার নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য তার কর্মচারীদের স্যাক্রিফাইস দরকার। নিজেদের প্রোডাক্ট ইমপ্রুভ করার জন্য প্রোডাকশন ম্যানেজমেন্ট টিম কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সফটওয়্যারে অনেক ধরনের চেঞ্জ করার ব্যাপারে বলেন। বেন নিজের টিমকে বলেন যে প্রোডাক্টের ব্যাপারে জেনে তাকে শোধরানোর দায়িত্ব তাদের। উনি জানেন না যে ওনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট কি কি রয়েছে। তিনি শুধু এটা চান যে ওনার সফটওয়্যার প্রোডাক্টকে যেন পুনরায় নতুনভাবে আবিষ্কার করা হয় আর তার সমস্ত সমস্যা দূর করে দেওয়া হয়। উনি মার্কেটে একটি নতুন ও ভালো প্রোডাক্টের সাথে ফেরত আসতে চান। 9 মাসের কঠোর পরিশ্রমের পর কোম্পানি একটি এমন প্রোডাক্ট বানাতে সফল হয়েছিল যে ওনাদের কেউ হারাতে পারত না। এক মিটিংয়ের সময় বেন নিজের টিমকে জিজ্ঞাসা করেন যে সঠিকভাবে কাজ কেন হচ্ছে না। তখন ওনার এক কর্মচারী জানান যে প্রথমে ওনারা ক্লাউড অটোমেটেড নেটওয়ার্ক ব্যবহার করতেন, কিন্তু পরবর্তীতে ওনারা এমন একটি নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করেন যার কারণে কিছু বছর সবকিছু ঠিকঠাক চললেও পরবর্তীতে প্রোডাক্টে আবার সমস্যা দেখা দিতে শুরু করে। এবার বেনের কাছে 2টো চয়েস ছিল। প্রথম, যে উনি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, অথবা দ্বিতীয়, যে উনি একটি নতুন অটোমেটেড কোম্পানি কিনে নেবেন। বেন জন এ প্যারেলজোর কোম্পানির খুব ভালো নেগোশিয়েটর ছিলেন। ওনার সাথে মিলে একটি ভালো অটোমেশন কোম্পানি কিনে নেন। বেন বলেন তার পরিশ্রমের পর শূন্য থেকে শুরু করে তিনি এমন একটি কোম্পানি তৈরি করেন যার রেভিনিউ $150 মিলিয়ন কাছাকাছি হবে, আর ট্রেডিংয়ে ওনার মার্কেটের মূলধন $800 মিলিয়নের চেয়েও বেশি। মার্কেটে প্রতিযোগিতা বেড়েই চলছিল। একটি নতুন টেকনোলজি ভার্চুয়ালাইজেশন মার্কেটকে নাড়িয়ে দিয়েছিল, আর তখন
সমস্ত কাস্টমারেরা নিজেদের এনভায়রনমেন্টকে বদলানোর ব্যাপারে ভাবতে শুরু করেছিল। ওই সময় একজন শেয়ার হোল্ডার অ্যাক্টিভিস্ট র্যাকেল বেনকে নিজের ইগো সাইডে রেখে অপসওয়্যার কোম্পানিকে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার দাবি জানাতে থাকেন। যদিও বেন নিজের কোম্পানি বিক্রির ব্যাপারে ভাবছিলেনও না, কিন্তু তবুও বহু মানুষ ওনার কোম্পানিকে কেনার জন্য তৈরি ছিলেন। যখন এমসি বেনের কোম্পানি কেনার অফার দিলেন, তখন ওনার শেয়ারের মূল্য $6.5 ছিল, কিন্তু যেই এই খবরটি ভাইরাল হলো তখন ওনার শেয়ারের মূল্য $9.5 হয়ে যায়। স্টক প্রাইস বেড়ে যাওয়ার কারণে বহু কোম্পানি তখন অপসওয়্যার কোম্পানিকে কেনার জন্য তৈরি ছিল। এত কিছু হয়ে যাওয়ার পরও বেন নিজের কোম্পানিকে বিক্রি করার জন্য একদমই রাজি ছিলেন না। মার্কেটে ভার্চুয়ালাইজেশনের কারণে একটি বিশাল পরিবর্তন আসায় বেনকে নিজের কোম্পানি চালাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। মার্কেটের অবস্থা দেখে বেন জনের সাথে একটি মিটিংয়ে বসেন এবং জনের সাথে দীর্ঘ আলোচনার পর তিনি কোম্পানিকে $14 পার শেয়ার অর্থাৎ $1.6 বিলিয়ন বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই ব্যাপারটি ঘোষণা করার পর ওনার কোম্পানি $14.25 পার শেয়ার অর্থাৎ $1.65 বিলিয়ন অফার পায়। বেন ওই অফারটি অ্যাকসেপ্ট করেন এবং কোম্পানি বিক্রি করে দেন। কোম্পানি বিক্রি করার পর ওনার মনে হতে থাকে ওনার জীবন ওখানেই শেষ হয়ে গেছে এবং তিনি পুনরায় নিজের জীবনে একজন ফেইলিয়ার প্রমাণিত হয়েছেন। সমস্যার সূত্রপাত। বেন বলেন, যখন তিনি ওনার কোম্পানি লাউড ক্লাউডের একটি ডিল চলাকালীন বিল গেটসের সাথে দেখা করেন, তখন ওনার জন্য ওই ডিলটি পাওয়া খুব দরকার ছিল, কারণ যদি ওই ডিলটা উনি না পেতেন তাহলে পরে লাউড ক্লাউড কোম্পানি দেউলিয়া হয়ে যেত। যখন বেন এই ডিলের ব্যাপারে কথা বলছিলেন, তখন বিল গেটস ওনাকে থামিয়ে দিয়ে বলেন যে তোমাকে এই ডিলের ব্যাপারে আরও অনেক খাটতে হবে, সাথে নিজের কোম্পানিকে দেউলিয়া হওয়ার জন্য তৈরি রাখতে হবে। বেন এই কথাটিতে একটুও দুঃখ পাননি, বরং তিনি ফেরত এসে বিলের বলা এই কথাটি নিয়ে আরও ভাবতে থাকেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে বিল বলতে চেয়েছিলেন যে ওনাকে ওনার কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হবে এবং অনেক বড় পদক্ষেপ নিতে হবে। বেন মার্কেট ভ্যালু এবং কোম্পানির ভবিষ্যৎ দেখে নিজেকে ইমোশনালি এবং আর্থিকভাবে শক্তিশালী করে গড়ে তোলেন। উনি এডিএস এর সাথে মিলে কোম্পানিকে বিক্রি করার ডিল ফাইনাল করেন, যার কারণে লাউড ক্লাউড কোম্পানি দেউলিয়া হয়নি। ওই দিন বেন বিলের পরামর্শকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন এবং ভাবেন যে আমাদের সব সময় সব রকম সমস্যার জন্য তৈরি থাকতে হবে। বেন বলেন যে তিনি স্ট্যাটিস্টিক্সে নয়, ক্যালকুলাসের ওপর আস্থা রাখেন। যখন মানুষ ওনার কাছে সফল সিইও হওয়ার সিক্রেট জানতে চায়, তখন উনি বলেন যে ওনার সাকসেসফুল হওয়ার পেছনে কোনো সিক্রেট নেই। ওনার কাছে শুধুমাত্র একটি দক্ষতা আছে, যে যখন তিনি কোনো উপায় ভেবে পান না, তখন তিনি সমস্ত কিছুর ওপর ফোকাস করে একটি সঠিক রাস্তা বের করেন। যখনই কোনো মানুষ নিজের কোম্পানি শুরু করেন, তখন তিনি একটি ক্লিয়ার ভিশনের সাথে সেটা শুরু করেন যে উনি ওনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং সফলভাবে জীবনযাপন করবেন। কিন্তু মার্কেটে আসার পর এবং বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার পর মানুষ বুঝতে পারে যে সব কিছু এতটা সহজ নয় যতটা মনে হয়। মার্কেটে টিকে থাকা এবং সফল হওয়া ভীষণ কঠিন এবং সব সময় প্ল্যানগুলো সফল হয় না। মার্কেটের অবস্থা দেখে স্টার্টআপের বহু কর্মচারীরা নিজেদের আশা ও আস্থা হারিয়ে ফেলেন এবং কোম্পানির হাত ছেড়ে দেন, যার ফলে মার্কেটে টিকে থাকা এবং টাকা কামাই করা কোম্পানির জন্য খুবই কঠিন হয়ে পড়ে। আস্তে আস্তে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং অবশেষে কোম্পানির দেউলিয়া হওয়া অথবা তাকে বিক্রি করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা থাকে না। এমন যখন হয়, তখন কোম্পানির লিডার নিজেকে জিজ্ঞাসা করেন যে আমাদের কোথায় ভুল হয়েছে, আমাদের পরিশ্রমে
কোথায় খামতি থেকে গেছে, কবে আমাদের স্বপ্ন আমাদের জন্য একটা দুঃস্বপ্ন তৈরি হয়ে গেছে এবং ওনার কাছে শুধুমাত্র একটি জবাব থাকে যে আমরা সফলতা পাইনি, শুধুমাত্র সংগ্রাম করছিলাম। সংগ্রামের ব্যাপারে বেন বলেন যে আমাদের সংগ্রাম তখনই শুরু হয় যখন আমরা নিজেদের কাছে প্রশ্ন করা শুরু করি, যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা এই কোম্পানি কেন শুরু করেছিলাম, কেন আমরা সময় থাকতে বিষয়গুলোকে ছেড়ে দিইনি। তখন আমরা খাবারেও স্বাদ পাই না। আমরা এটাই বিশ্বাস করতে থাকি যে আমরা আমাদের কোম্পানিতে নিজেদের পদের যোগ্য নই। সবচেয়ে জরুরি সংগ্রাম সেটাই হয় যখন আমাদের সেলফ ডাউট আমাদের জন্য সেলফ হেট্রেড তৈরি হয়ে যায়। সংগ্রাম তখন হয় যখন আমাদের জীবনে খুশি, আরাম সবকিছু নষ্ট হয়ে যায়। চারপাশে মানুষ থাকা সত্ত্বেও আমরা নিজেদের একলা ভাবতে শুরু করি। আমাদের সংগ্রাম আমাদের হেরে যাওয়া নয়, বরং আমাদের হেরে যাওয়ার কারণ। তবে এটাও সত্যি যে আমাদের জীবনে যদি সংগ্রাম না থাকে তাহলে আমরা জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবো না, কারণ আমাদের জীবনে সংগ্রামই সফলতা আনে। সংগ্রামকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, সংগ্রামের মাধ্যমে সফলতা পাওয়ার জন্য অনেক কিছু আমাদের সাহায্য করে। আমরা যতই রেসপন্সিবল হই না কেন, আমরা যতই পরিশ্রম করি না কেন, আমরা সব কাজ একসাথে ভালো মতো করতে পারবো না। আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। যদি আমরা মনে করি যে নিজেদের সমস্যা অন্যদের বলে তাদেরকেও সমস্যায় ফেলে দেব, তাহলে সেটা একদমই ভুল। নিজের দায়ভারকে সবার সাথে ভাগ করে নিলে পরে ফলাফল সবসময় পজিটিভ ও ভালোই হয়। টেকনোলজি এবং বদল প্রত্যেকটি মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কেটে যত টেকনোলজির পরিবর্তন আসে, মার্কেটে কম্পিটিশন তত বাড়ে। মানুষ বদলে যায় এবং মার্কেটে আমাদের মূল্য কমতে ও বাড়তে থাকে। ওই সময় আমাদের জীবনে এক অদ্ভুত দৌড় শুরু হয়, যখন আমাদের মনে হতে থাকে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তবুও আমাদের কাছে এগিয়ে যাওয়ার একটি রাস্তা সবসময়ই থাকে। এভাবেই 2001 সালে বেন নিজের কোম্পানিকে পাবলিক করার ব্যাপারে ভেবেছিলেন। বেন ভেবেছিলেন এবার সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তবুও ওনার কাছে রাস্তা খোলা ছিল। টেকনোলজির এই দুনিয়াতে সব সময় আজ যেমনটা আছে কাল তেমনটা নাও থাকতে পারে। সেই জন্য আমাদের সব সময় ভবিষ্যৎ ভেবে এগিয়ে যাওয়া উচিত। কে জানে আমাদের কোন মুভ আমাদের জন্য একটি সেঞ্চুরি প্রমাণিত হয়। প্রত্যেকটি মানুষ নিজের জীবনে ভুল করে, সে একজন ছোট কর্মচারী হোক অথবা কোনো বোর্ড অফ ডাইরেক্টরস অথবা কোনো সিইওই হোক না কেন, প্রত্যেকে নিজের জীবনে ভুল করেন আর সেই ভুল থেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করেন। এই জন্য এগুলোকে মনে না রেখে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত। বেন নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের উপর নির্ভর করে বেশ কিছু কথা একজন ভালো প্রতিষ্ঠাতা ও সিইওর ব্যাপারে বলেন। সবাইকে একজন ভালো প্রতিষ্ঠাতা ও সিইও হওয়ার জন্য একটি শিক্ষা দেন যে আমাদের সবসময় ভীষণ রকম পজিটিভ থাকলে এবং সব কিছুর জন্য নিজেকে দায়ী ভাবলে পরে হবে না। তিনি যখন নতুন নতুন সিইও হয়েছিলেন তখন তিনি নিজের ওপর ভীষণ প্রেশার অনুভব করতেন। প্রত্যেকটি কাজ করার আগে প্রায় 100 বার ভাবতেন। কোম্পানির পেছনে যারা টাকা ঢেলেছেন তাদের জন্য তিনি নিজেকে দায়ী মনে করতেন। তিনি ভাবতেন যে যদি ইনভেস্টরদের টাকা ভরাডুবি হয় অথবা তিনি মার্কেটে টিকে থাকতে না পারেন তাহলে সব দোষ একমাত্র তাঁর হবে। এমনকি তিনি নিজের কাজকে নিজের কর্মচারী ও সহকর্মীদের মধ্যে ভাগ করতে চাইতেন না, কারণ তিনি ভাবতেন এতে বিষয়গুলো আরও বিগড়ে যাবে। একদিন নিজের জামাইবাবুর সাথে আলোচনা করার সময় তিনি বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত তিনি নিজের সাথে এবং নিজের কোম্পানির সাথে খুবই ভুল করেছেন। তিনি
নিজের জীবনে অতিরিক্ত পজিটিভ হয়ে এবং নেগেটিভ কনসিকুয়েন্সগুলোকে ইগনোর করে বিষয়গুলোকে সঠিক করার বদলে আরও নষ্ট করে দিয়েছেন। ওই দিনই বেন বুঝতে পারেন যে উনি ভুল করেছেন। একটি কোম্পানির হাই র্যাঙ্কিং পজিশনে থাকার কারণে সবাই ভাবে যে সব কিছু খুবই সহজ, কিন্তু এমনটা একদমই নয়। বেন বলেন, যখনই কোনো মানুষ সিইওর পজিশনে থাকেন তখন বিষয়গুলো আরও অনেক বেশি কঠিন হয়ে যায়। যদি কোনো অধস্তন কর্মচারী কাজ বুঝতে না পারেন তবে তার কাছে কাজ ছেড়ে দেওয়ার একটা অপশন থাকে, কিন্তু একজন উচ্চ পদে থাকা ব্যক্তির কাছে এই অপশন থাকে না। বেনকে সমস্ত সমস্যা একাই সামলাতে হতো এবং তিনি চাইলেও এটা ছেড়ে যেতে পারতেন না। ওনাকে সমস্ত কর্মচারীদের সাথে মিলে তাদেরকে মোটিভেট করে একসাথে কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হতো। প্রোডাক্টকে সঠিকভাবে তৈরি করে লঞ্চ করতে হতো। যদি কোম্পানির কোনো প্রোডাক্টে কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে পরে কর্মচারীদের সাথে ভাগাভাগি করে সেই সমস্যাটা ঠিক করতে হতো। একজন সিইওকে সমস্ত সমস্যার সাথে সংগ্রাম করেও নিজেদের সহকর্মী ও কর্মচারীদের মোটিভেট ও উৎসাহিত করতে থাকতে হয়। যদি আমরা কমিউনিকেশনের সময় একে অপরের ওপর বিশ্বাস না করি তাহলে পরে বিষয়গুলো কখনোই ঠিকঠাকভাবে হবে না, আর ফলাফল সব সময় নেগেটিভ হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কর্মচারীদের ছাঁটাই করার পদ্ধতি। স্টার্টআপে অনেক সময় আমাদের আর্থিক সমস্যা অথবা অন্য কোনো কারণে কর্মচারীদের ছাঁটাই করতে হতে পারে। বেন পরবর্তীতে এই বিষয়গুলো নিয়েই আমাদের বুঝিয়েছেন। দ্য রাইট ওয়ে টু লে আউট পিপল। আসুন আমরা কোম্পানির কর্মচারীদের ছাঁটাই করার পদ্ধতিকে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। স্টেপ 1, যখনই কোম্পানি কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে শুরু করে তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কর্মচারী ছাঁটাই শুরু করে দেওয়া উচিত। স্টেপ 2, যখন আমরা আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের লে অফ করার সিদ্ধান্ত নিই তখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ক্রাইটেরিয়ার ওপর কাজ করে সেই সিদ্ধান্তকে এক্সিকিউট করা উচিত। স্টেপ 3, যখনই কোনো সিইও নিজের কোম্পানির সদস্যদের লে অফ করার সিদ্ধান্ত নেন তখন কখনো কখনো বোর্ড অফ ডাইরেক্টরসরা আমাদের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন এটাই সঠিক সময় কোনো কর্মচারীর পারফরম্যান্স ইস্যু অথবা ব্যবসার ক্ষেত্রে কোনো অক্ষম কর্মচারীকে বের করে দেওয়ার। কিন্তু সেই সময় আমাদের নিজেদের মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে কোম্পানিতে কোন কর্মচারীকে দরকার এবং কোন কর্মচারীকে দরকার নেই। স্টেপ 4, কর্মচারী লে অফের সিদ্ধান্তের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো যে আমরা আমাদের ম্যানেজমেন্ট টিমকে সঠিকভাবে ট্রেন করছি কিনা। আমাদের নিজেদের ম্যানেজমেন্ট টিমকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া উচিত যাতে আমাদের পরবর্তী কাজগুলোতে কোনো সমস্যা না আসে। ট্রেনিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো ম্যানেজার সবসময় নিজে থেকেই কর্মচারীদের লে অফ করবেন। কোনো ম্যানেজার নিজের কাজ এইচআরকে দিয়ে করাতে পারেন না, কারণ এটা শুধু ম্যানেজারই জানেন যে টিমে কোন কর্মচারী ভালো। স্টেপ 5, কোম্পানির জন্য এক্সিকিউশনের আগে সিইওকে নিজের কোম্পানিকে অ্যাড্রেস করা ভীষণ রকম জরুরি। সিইওর কাজ সেটাই হয় যে তিনি নিজের কোম্পানির প্রত্যেকটি ম্যানেজারের কাছে খবর পৌঁছে দেবেন যে কোম্পানিতে লে অফের বিষয়টি এক্সিকিউট করা হবে। স্টেপ 6, নিজের কোম্পানিতে লে অফের ব্যাপারে বলে আমাদের কখনোই কোম্পানির বাইরে নিজেদের কোম্পানির কর্মচারীদের থেকে মুখ লুকিয়ে থাকা উচিত নয়। আমাদের সেখানেই থাকা উচিত এবং মানুষদেরকে দেখানো উচিত যাতে কর্মচারীদের এটা মনে হয় যে আমরা এখনো ওদের ব্যাপারে ভাবি। একজন এক্সিকিউটিভকে কাজ থেকে বের করার সঠিক উপায় কি হতে পারে এই ব্যাপারে বেন স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন।
স্টেপ 1, কোনো এক্সিকিউটিভকে খারাপ ব্যবহার বা আলস্যের জন্য বের করে দেওয়া খুবই সহজ, কিন্তু একজন এক্সিকিউটিভকে ফায়ার করা তখনই কঠিন যখন ওনাকে বের করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই পয়েন্টে প্রত্যেকটা কোম্পানিকে নিজেদের ট্র্যাক রেকর্ডটা ভালো করে চেক করা উচিত। আমাদের একজন এক্সিকিউটিভকে বের করে দেওয়ার ব্যাপারে এটা ভাবা উচিত যে আমরা কেন ওকে হায়ার করেছিলাম এবং সে নিজের কাজ ঠিক মতন করতে পেরেছে নাকি পারেনি। স্টেপ 2, লে অফ, অর্থাৎ কর্মচারীকে কাজ থেকে বের করে দেওয়ার ইনফরমেশন বোর্ড অবধি পৌঁছানো খুবই ট্রিকি হতে পারে এবং এই কারণে এটা কমপ্লিকেটেডও হতে পারে। আমাদের এই অফারের জন্য 3টি গোল সেট করতে হয়। আমাদের বোর্ডকে বোঝাতে হবে যে এটা করা আমাদের জন্য খুবই প্রয়োজন। স্টেপ 3, বোর্ডের সাথে কথা বলার পর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের এক্সিকিউটিভকে সমস্ত কথা বলে দেওয়া উচিত। এক্সিকিউটিভদের সাথে মিটিংয়ের সময় নিজেদের কথার ওপর খেয়াল রাখা উচিত যাতে কোনো ভুল কথা আমাদের এক্সিকিউটিভ অবধি না পৌঁছয়। স্টেপ 4, আমাদের সমস্ত এক্সিকিউটিভদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে জানানোর পর আমাদের নিজেদের কোম্পানি এবং সমস্ত সদস্যদের আগামীতে হতে চলা এক দ্রুত পরিবর্তনের জন্য আপডেট করে দেওয়া উচিত, যাতে পরবর্তীতে আসা কমপ্লিকেশনসের সাথে সঠিকভাবে ডিল করা যায় আর মানুষের মনে ভুল ধারণা তৈরি না হয়। প্রত্যেকটা সিইওর জন্য নিজের কোম্পানির ব্যাপারে ভাবাটা অত্যন্ত জরুরি। কখনো কখনো এটা করার জন্য প্রত্যেকটি সিইওকে অনেক অসুবিধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক পরীক্ষাও দিতে হয়। একজন সিইওকে সব সময় নিজের কোম্পানি ও তার ভবিষ্যতের ব্যাপারে ভেবে কাজ করা উচিত। এখনো অবধি আমরা এটা বুঝতে পেরেছি যে কোম্পানি থেকে সেই সমস্ত কর্মচারীদের কিভাবে বের করে দেওয়া যায় যারা আপ টু দ্য মার্ক কাজ করছেন না, কিন্তু বেন বলেন যে সমস্যা তখন হয় যখন তার সাথে আপনি ইমোশনালি কানেক্টেড থাকেন, যদি তিনি আপনার বন্ধু হন। কোম্পানির খারাপ সময়ে তাকেও কাজ থেকে বের করে দেওয়া কি ঠিক হবে? পরবর্তী এপিসোডে আমরা এই ব্যাপারে বেনের ভাবনা চিন্তার বিশ্লেষণ করব। ততক্ষণ এই সিরিজের প্রত্যেকটি এপিসোডে আমাদের সাথে থাকুন। আপনার কি নিজের বন্ধুকে কাজ থেকে বের করে দেওয়া উচিত? নিজের কোম্পানি থেকে নিজের বন্ধুদের কাজ থেকে বের করে দেওয়া ভীষণ কঠিন ও চ্যালেঞ্জিং কাজ, কারণ অনেক সময় এমন বন্ধু ও কর্মচারী যারা কোম্পানির জন্য অনেক কিছু করেছেন তাদেরও কাজ থেকে বের করে দিতে হয়। বেন এই বিষয়ে আলোচনা করার সময় বলেন, যখন তিনি লাউড ক্লাউডের ব্যবসা সামলাচ্ছিলেন তখন উনি বেশ কিছু মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে বিশ্বাসী ও রেসপেক্টেড ক্যান্ডিডেটদের হায়ার করেছিলেন। তিনি তার বেশ কিছু বন্ধুদেরও হায়ার করেছিলেন যারা দিন রাত পরিশ্রম করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছিলেন। বেন বলেন, নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং তাকে সফল করতে হলে আমাদের সক্ষম ও স্মার্ট কর্মচারীর প্রয়োজন হয়। এই জন্য আমাদের এটা না দেখে যে কে আমাদের বন্ধু আর কে নয়, সবসময় একজন অভিজ্ঞ ও বিশ্বাসী কর্মচারীকে হায়ার করা উচিত। আমাদের সব সময় প্রত্যেক কর্মচারীকে তার কাজকে অ্যাপ্রিসিয়েট করে তাকে চান্স দেওয়া উচিত। নিজের বন্ধুত্ব বা আত্মীয়তার খাতিরে কখনোই তাকে কাজ দেওয়া উচিত নয়। আমাদের জন্য নিজেদের বন্ধুদের ভুলে গিয়ে কর্মচারী নিয়োগ করা কোনো সহজ ব্যাপার নয়। আমাদের বন্ধুদের দুটো ইমোশনকে কনসিডার করা ভীষণ জরুরি। কখনোই যেন আমাদের কারণে ওরা এম্বারেসমেন্ট ফিল না করেন, কারণ ওনারা আমাদের কোম্পানির জন্য প্রচুর কাজ ও স্যাক্রিফাইস করেছেন। তাদের কাজ থেকে বের করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের নিজেদের মাইন্ড ক্লিয়ার রেখে শুধুমাত্র কোম্পানির ব্যাপারে ভাবতে হবে এবং পরবর্তী বদলের জন্য নিজের বন্ধুকে অক্ষম মনে করে তাকে কাজ থেকে বের করে দিতে হবে। যদি আমাদের কোনো কর্মচারী যে আমাদের বন্ধুও
সে নিজের কাজে খুব পরিশ্রম করে আর মার্কেটে হওয়া বদলের সাথে সাথে নিজেকে ইমপ্রুভও করে, তবে আমাদের তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু যদি আমাদের কোনো বন্ধু মার্কেট অনুযায়ী নিজেকে বদলাতে না পারে এবং তার অজ্ঞানতা ও অক্ষমতার জন্য কোম্পানির ক্ষতি হয়, তাহলে একটুও ইতস্তত না করে আমাদের ওকে বোঝানো উচিত এবং তার পদটি অন্য কাউকে দিয়ে এগিয়ে যাওয়া উচিত। হাইটেক কোম্পানিগুলো নিজেদের কর্মচারীর অ্যাট্রিশনকে ট্র্যাক করে এই পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করেছে। প্রথম, যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়। দ্বিতীয়, যারা নিজেরাই কাজ ছেড়ে দেয়। এবং সবশেষে, যারা কাজ ছাড়েন কিন্তু তাদের কাজ ছেড়ে চলে যাওয়াতে কোম্পানির কিচ্ছু যায় আসে না। চ্যাপ্টারের এই অংশে যে গুরুত্বপূর্ণ কথা কোম্পানির মালিক ও কর্মচারীদের বোঝা উচিত যে কখনো মিথ্যে বলে নিজেকে ডিফেন্ড করবেন না। যখনই কোনো ভালো কোম্পানি নিজের যুদ্ধ হারতে শুরু করেন, তখন তাদের সিইও ও কর্মচারীরা সকলে মিলে পরিশ্রম করে সমস্যার সাথে লড়াই করেন ও ভালো প্রোডাক্ট তৈরি করেন। আত্মবিশ্বাস, ক্রিয়েটিভিটি ও পরিশ্রমের সাথে কাজ করেও কখনো কখনো একটি কোম্পানিকে শেষ অবধি পরাজয়ের মুখোমুখি হতে হয়। কখনো কখনো কোনো কোম্পানির টিম কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপারে অসফল হয়, তখন তারা নিজেদের বাঁচানোর জন্য মিথ্যে বলে। সব জেনেও আমরা সেটাকে ইগনোর করে ওই মিথ্যেটাকেই সত্যি বলে বিশ্বাস করে নিই। কোম্পানির ডাউনগ্রেড আসা ও ভরাডুবির পেছনে এটাও একটা কারণ বটে যে আমরা মিথ্যেকে আশ্রয় করে এগিয়ে যাই। মিথ্যে বলার কারণে কিছু সময়ের জন্য আমরা আত্মতৃপ্তি ও সুবিধা লাভ করি ঠিকই, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটি একটি খারাপ প্রভাব ফেলতে থাকে। এই জন্য আমাদের কখনোই নিজেদের কাস্টমার ও কর্মচারীদের মিথ্যে বলা উচিত না। এতে কোম্পানির পরিবেশ মোটিভেটেড থাকবে এবং কোম্পানি একটি পজিটিভ রেটের সাথে এগিয়ে যাবে। এই অধ্যায়ের পরবর্তীতে বেন বলেন, সব সময় সেই ফিল্ডে লিড করা শেখা উচিত যেই ফিল্ডে উনি কাজ করছেন। বেনের জীবনের একটি উদাহরণ দিয়ে বলা যায়, নেটস্কেপে কাজ করার সময় বেন দেখেন যে মাইক্রোসফটও ওনাদের মতো সেম সার্ভারের প্রোডাক্ট বানিয়ে মার্কেটে রান করছে, কিন্তু ওনাদের মতো সেম প্রোডাক্ট হওয়া সত্ত্বেও মাইক্রোসফট ওনাদের থেকে 5 গুণ বেশি ভালো কাজ করছে। যখন বেন এটা দেখলেন, তখন তিনি নিজের প্রোডাক্টকে আরও ভালো করার ও মাইক্রোসফটের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করলেন। নিজেদের প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের জন্য ওনার নিজের ইঞ্জিনিয়ারিং টিমকে সঠিক করার প্রয়োজন ছিল, কারণ ওনার ইঞ্জিনিয়ারিং টিম এই প্রোডাক্টকে ঠিক করার পাশাপাশি আরও অন্য অনেক প্রজেক্টেও কাজ করছিল। নিজের ইঞ্জিনিয়ারিং টিমের পারফরম্যান্স টেস্ট করার পর বেনের কোম্পানি মাইক্রোসফটের পারফরম্যান্সকে হারাতে সফল হয়েছিল। বেন এইভাবে পরিস্থিতি সামলানোর শিক্ষা পান। যখন বেন অপসওয়্যার কোম্পানির সিইও হন এবং ব্লেড লজিক কোম্পানি ওনাদের টক্কর দিতে শুরু করে, তখন তিনি মার্কেটের ভ্যালু ও পরিস্থিতি দেখে নিজেকে তৈরি করতে শুরু করেন। কোম্পানিকে সম্পূর্ণভাবে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাকে বিক্রি করার সিদ্ধান্তও নেন। এটা বেনের কেরিয়ারের সবচেয়ে সুন্দরতম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। পরবর্তীতে এই অধ্যায়ে বেন উদ্যোক্তাদের একটি বড় শিক্ষা দেন। বেন একটি কোডের মাধ্যমে বলেন, নো বডি কেয়ার্স, অর্থাৎ আপনার জন্য কারোর কিছুই যায় আসে না। পরবর্তীতে নিজের জীবনের গল্পও তিনি শেয়ার করেন। একটা সময় ছিল যখন তিনি লাউড ক্লাউড কোম্পানিতে কাজ করতেন আর কোম্পানির অবস্থা একটু খারাপ হতে থাকে। তখন বেন নিজের ওপর ডাউট করা শুরু করেন। তিনি নিজেকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি নিজের কাস্টমারদের ফেরত আনবেন, কিভাবে তিনি ফান্ড রেইজ করবেন, কিভাবে তিনি আইপিও করবেন। তিনি কোম্পানিতে সমস্ত খারাপ ও ভালোর জন্য নিজেকে দায়ী করতে শুরু করেন আর বেন নিজের জন্য সরি ফিল করতে শুরু করেন। ওই সময় একদিন টিভিতে তিনি ফুটবল কোচ বিলের ইন্টারভিউ দেখছিলেন। সেই কোচ নিজের কোচিং কেরিয়ারের গল্প বলছিলেন। কোচ বলেন যে
যখন তার পায়ে আঘাত লেগেছিল তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে এইবার তিনি কিভাবে টিমকে শেখাবেন আর কিভাবেই বা তাদের জেতাবেন। কিন্তু ওই পরিস্থিতিতেও ওনার টিমের মালিক ওনার ওপর চাপ সৃষ্টি করেন যেন উনি টিমকে কোচিং দেন। রাইডার্স টিমের মালিক ডেভিড পরিষ্কার বলে দেন যে আমার কিছুই যায় আসে না যে তোমার কি হয়েছে বা কেন হয়েছে। বেন ওই ইন্টারভিউ দেখে বুঝতে পারেন যে সত্যি কারোর কিছুই যায় আসে না। যদি ওনার কোম্পানিতে কখনো কিছু ভুল হয়ে যায় তবে না মিডিয়া, না ইনভেস্টর, না কাস্টমার, না কোনো কর্মচারী, কারোরই কিছুই যায় আসবে না। আমাদের সব সময় নিজেদের মেন্টাল এনার্জিকে ইমপ্রুভ করা উচিত এবং সমস্ত সমস্যার সাথে লড়াই করে এগিয়ে যাওয়া উচিত। আমরা আমাদের জীবনে কি করলাম সব সময় এটা ভাবার চেয়ে ভালো আমরা এটা ভাবি যে ভবিষ্যতে আরও কি করতে পারি, কারণ অবশেষে কারোর কিছুই যায় আসবে না যে আমরা কি করছি ও কিভাবে জীবনযাপন করছি। এতক্ষণ আমরা কোম্পানির কর্মচারীদের ফায়ারিং নিয়ে আলোচনা করলাম, কিন্তু বেন বলেন যে একটি ভালো কোম্পানির পরিচয় হলো তার কর্মচারীদের সুখ ও সুবিধার ঠিকঠাক খেয়াল রাখা। এতে কোম্পানির পারফরম্যান্সে পজিটিভ প্রভাব পড়ে। এই পজিটিভ ইম্প্যাক্টের ব্যাপারেই আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। কোম্পানির কর্মচারী, প্রোডাক্ট ও প্রফিটকে টেক কেয়ার করা। নিজের কোম্পানির কর্মচারীদের কেয়ারের পাশাপাশি প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রফিটকেও টপে রাখা উচিত। বলা হয় যদি কোনো কোম্পানি নিজের তিনটি জিনিস অর্থাৎ নিজের কর্মচারী, প্রোডাক্ট এবং প্রফিটকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে তাহলে কাস্টমারের কাছে সে বেশ সফল হতে পারে। বেন বলেন যে তার অপসওয়্যার কোম্পানির শেয়ারকে মেনটেন করার পর উনি এক্সিকিউটিভ টিমকে রিবিল্ড করার প্রয়োজন অনুভব করেন। পুরনো কোম্পানির যতজন এক্সিকিউটিভ ছিলেন তারা প্রত্যেকেই নিজের কাজে খুবই ভালো ছিলেন, কিন্তু এখন অপসওয়্যার সফটওয়্যার কোম্পানিতে ওনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ রাখার প্রয়োজন পড়ে। ওনার নিজের কোম্পানির সেলস ও ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লোকজনকে হায়ার করার প্রয়োজন ছিল। সেলস ডিপার্টমেন্টের কাজ বেন নিজেই সামলাচ্ছিলেন। তিনি নিজের কোম্পানির জন্য ফিউচার ফোরকাস্টিং করতেন, কাস্টমার কেয়ারিং করতেন, ইনভেস্টরদের কল করতেন এবং কোম্পানির রেভিনিউ জেনারেট করার জন্য নিজেই কাজ করতেন। এরপর সেলস টিমকে আরও ভালো করে তৈরি করার জন্য বেন দক্ষ ও ট্যালেন্টেড লোকজনদের ইন্টারভিউ নেওয়া শুরু করেন। মার্ক অ্যান্ডি নামে একজন ক্যান্ডিডেটকে সর্ট আউট করেন। যদিও মার্ক বেনের প্রত্যাশা প্রথমে পূর্ণ করতে পারেননি, কিন্তু মার্কের অ্যাবিলিটি, স্ট্রেংথ, প্রবলেম অ্যানালিটিক্যাল স্কিল, টিম ম্যানেজমেন্ট পাওয়ার ও ডিসিশন মেকিং পাওয়ারকে অ্যানালাইজ করে বেন নিজের কো-ফাউন্ডার মার্ক অ্যান্ডারসনকে কনভিন্স করে মার্ককে নিজের টিমের জন্য বেছে নেন। বেন বলেন যে নিজের কোম্পানিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানির কর্মচারীদের খেয়াল রাখার প্রয়োজন হয়। অপসওয়্যার কোম্পানি চালানোর সময় নিজের ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার সময় বেন এটা শেখাতেন যে ওনাদের নিজের টিমের প্রত্যেকটি সদস্যদের সাথে টাচে থাকতে হবে যাতে কমিউনিকেশনের প্রবলেমের জন্য কোম্পানির ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে। একদিন বেন যখন অফিসে আসেন তখন তিনি লক্ষ্য করেন যে ওনার কোম্পানির একজন ম্যানেজার গত 6 মাসে তার টিমের সদস্যদের সাথে কোনো কমিউনিকেশন করেননি। এই সব কথা ভেবে তিনি এটা বুঝতে পারেন যে তিনি তার কোম্পানির সব টিম ম্যানেজারদের এটা তো শিখিয়ে দিয়েছেন যে ওনাদের কি করতে হবে, কিন্তু এটা কখনোই ক্লিয়ার করে বলেননি যে ওনাদের এটা কেন করতে হবে। বেনের কাছে নিজের জীবনের অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন একটি কোম্পানির জন্য ভালো কমিউনিকেশন কতটা প্রয়োজন, কিন্তু ওনার ম্যানেজাররা এটা জানতেন না এবং এটাই কারণ যে ওনার ম্যানেজাররা ওনার এই কথায় বেশি আমল দেয়নি। ভালো করে ভাবার পর বেন নিজের ম্যানেজারকে ডাকলেন এবং তাকে এই ব্যাপারে ম্যানেজমেন্ট ট্রেনিং দিলেন যে একটা কোম্পানির জন্য ভালো কমিউনিকেশন সিস্টেম কতটা জরুরি এবং একজন ম্যানেজারের নিজের টিমের প্রতিটি সদস্যের খারাপ ও ভালো স্বভাবের ব্যাপারে জানা কেন জরুরি। বেন নিজের কথা
সমস্ত টিম মেম্বারদের ভালো করে বুঝিয়ে দেন। ওনাদের ভালো কমিউনিকেশন এবং নিজেদের টিম মেম্বারদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেন এবং আগামীতে ওনাকে হতাশ না করে নিজের টিম মেম্বারদের খেয়াল রাখার কথা বলেন। আমরা দেখতে পাই যে কোম্পানিকে ভালো করে ম্যানেজ করার পরেও, মানুষজনদেরকে খুশি করার পরেও কোম্পানি মার্কেটে ঠিকঠাক রান করতে পারে না, বরং কখনো কখনো যে কোনো র্যান্ডম কোম্পানি মার্কেটে নিজেদের রমরমা ব্যবসা শুরু করে দেয়। এটা দেখার পর আমাদের সবার মনে একটাই প্রশ্ন আসে যে সত্যি আমাদের কি আমাদের ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার এবং কোম্পানিকে ভালো করে ম্যানেজ করার কোনো দরকার আছে? বেন বলেন, যতক্ষণ কোনো কোম্পানিতে সমস্যা না আসছে, ম্যানেজমেন্ট ইস্যু তৈরি না হচ্ছে, ততক্ষণ ওই কোম্পানি নিজের পটেনশিয়ালকে ইমপ্রুভ করে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কখনো কখনো কোম্পানির মিসম্যানেজ হওয়াটাও প্রয়োজন। যখন কোনো কোম্পানি ঠিকঠাকভাবে চলতে থাকে, তখন সেখানে কাজ করার পেছনে অনেক ভিশন থাকে। যদি কোম্পানি ভালো পারফরম্যান্স করতে থাকে, তাহলে প্রত্যেকটি কর্মচারীর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য ভালো অপশন খোলা থাকে, যেখানে ক্যান্ডিডেটের রিজিউমে এবং ওয়ার্ক প্রোফাইল মেইনটেইনড থাকে। সবথেকে জরুরি যে মানুষ ভালো টাকা কামাই করতে পারে। যদি কোনো কোম্পানি মার্কেটে ভালো মতন কাজ করতে না পারে, তাহলে কোম্পানিকে ছাড়ার জন্য প্রথমে বলা পয়েন্টগুলো কাজ করে যায়। বেন বলেন যে যখনই কোম্পানির ডাউনফল আসা শুরু করে, তখনই কোম্পানির ভালো কর্মচারীরা কাজ ছেড়ে দিতে শুরু করে। কোম্পানির ভ্যালু মার্কেটে যত কম হতে থাকে, ততই কোম্পানির দক্ষ এবং ভালো কর্মচারীরা অন্য কোম্পানিতে জয়েন করার কথা ভাবা শুরু করে দেন। এটাই একটা বিশাল কারণ হয়ে যায় যে কোম্পানি ভবিষ্যতে এগিয়ে যেতে পারে না এবং ডুবতে থাকে। বলা হয়, একজন ট্রেন্ড কর্মচারী অনেকজন আনট্রেন্ড কর্মচারীর চেয়ে অনেক বেশি ভালো। একটি স্টার্টআপকে তার কর্মচারীদের ট্রেনিং কেন করানো উচিত, এই বিষয়ে আলোচনা করে এই অধ্যায়ের পরবর্তী অংশে বেন বলেন যে কোনো সফল কোম্পানির পেছনে ট্রেন্ড কর্মচারীর একটি বড় ভূমিকা থাকে। নেটস্কেপ কোম্পানিতে কাজ করার সময় বেন এটা জানতে পারেন যে কোনো স্টার্টআপকে শুরু করার জন্য তার সাথে জুড়ে থাকা লোকজনদের ট্রেনিং দেওয়াটা ঠিক কতটা জরুরি। যেমন ম্যাকডোনাল্ড ও অনেক বড় বড় কোম্পানিরা নিজেদের কোম্পানিতে লোকজনদের হায়ার করার আগে ম্যানেজমেন্ট ট্রেনিং দেয়, যাতে তারা নিজেদের জীবনে ও কেরিয়ারে ভালো মতন কাজ করতে পারে। যখন বেন প্রথমবার ম্যানেজারের পদে যোগ দেন, তখন তিনি নিজেই ট্রেনিং নিতে বা অন্যদের ট্রেনিং দিতে একদমই পছন্দ করতেন না। কিন্তু যখন তিনি নেটস্কেপের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডাইরেক্টর হলেন, তখন তিনি এটা বুঝতে পারলেন যে একটি ছোট্ট ম্যানেজমেন্ট ট্রেনিং একটি বড় ব্যবসায় ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। যে কোনো ম্যানেজার পোস্টকে শুরু করার আগে যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে সেই মানুষটির দক্ষতা আরও অনেক গুণ বেড়ে যায়, কাজের পরিবেশ পাওয়া যায় এবং নিজের ব্যবসাকে ইমপ্রুভ করার পাশাপাশি ডিসিশন মেকিং পাওয়ার তৈরি হয়। যারা টেকনোলজি কোম্পানি অথবা সেই সেক্টরে কাজ করেন, তারা জানেন যে তাদের কোম্পানির কর্মচারীরাই তাদের কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট। যদি তারা মানুষজনদের ট্রেনিং না দিয়েই হায়ার করে নেন, তাহলে ভবিষ্যতে কোম্পানিকে অনেক বড় ড্রব্যাক দেখতে হতে পারে। যে কোনো কাজেই কোনো কর্মচারীকে নিযুক্ত করার আগে ট্রেনিং দেওয়ার পেছনে 4টি গুরুত্বপূর্ণ কারণ থাকে। এটা জরুরি যে আমাদের কোম্পানির স্টার্টআপের জন্য আমরা যতজন লোককে হায়ার করছি, ওনাদের দক্ষতা ভালো হওয়া উচিত, ওনাদের হার্ডওয়ার্কিং ও প্যাশনেট হওয়া উচিত। প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তার দক্ষতা, ট্যালেন্টকে ইমপ্রুভ করার জন্য এখন ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়া অত্যন্ত জরুরি। নিজের কোম্পানির ক্যান্ডিডেটদের একটি ছোট্ট ট্রেনিং দিলে আমাদের কোম্পানির লং রানে অনেক বড় লাভ হয়। ক্যান্ডিডেটরাও নিজেদের কাজে কনফিডেন্ট ফিল করেন। ট্রেনিংয়ের পর ওনারা নিজেদের কাজের পরিবেশে অভ্যস্ত হয়ে যান এবং তাদের মধ্যে যে কোনো সমস্যাকে ট্যাকল করার পাওয়ার বেড়ে যায়। আর সবথেকে জরুরি, ওনাদের ডিসিশন মেকিং পাওয়ার
সব সময় স্ট্রং থাকে। যখনই কেউ কোনো ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ দেয়, তখন তাকে খুব কমন একটি প্রশ্ন করা হয়, যেমন তুমি কি কখনো কোনো কর্মচারীকে কাজ থেকে বের করেছো এবং তুমি আজ পর্যন্ত কতজন কর্মচারীদের তাদের কাজ থেকে বের করে দিয়েছো। আর সবথেকে জরুরি প্রশ্ন এটাই হয় যে যখনই কোনো কর্মচারীকে কাজ থেকে বের করে দেওয়া হয়, তখন তার পারফরম্যান্স কিভাবে নোটিস করেছো। ট্রেনিংয়ের সময় প্রত্যেকটি ক্যান্ডিডেটকে পারফর্মিং অ্যাসোসিয়েশনের ব্যাপারে শেখানো হয়। পরবর্তীতে গিয়ে তারা যখন ম্যানেজার হবে, তখন যেন তারা নিজেদের টিমে সেলফ মোটিভেটেড ও দক্ষ কর্মচারী রাখে। ক্যান্ডিডেটদের ভালো ট্রেনিং দেওয়ার সময় আমাদের নিজেদের কোম্পানি এবং তাতে তৈরি হওয়া প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেন্সের ব্যাপারে সম্যক ধারণা দেওয়া উচিত। আমাদের প্রোডাক্টের ব্যাপারে প্রত্যেকটি ছোট বড় কথা তাদের জানানো উচিত। এমনটা করলে ট্রেনিংয়ের পর যখন ওই ক্যান্ডিডেট সত্যি কোম্পানিতে কাজ করবে, তখন প্রোডাক্টের কোয়ালিটি, তার জীবন এবং তার মার্কেট ভ্যালু সবসময় মেইনটেইন থাকবে। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। কিভাবে একজন কর্মচারীকে হায়ার করবেন? প্রথমেই একটা প্রশ্ন করে রাখি, বন্ধুর কোম্পানি থেকে নিজের কোম্পানিতে কর্মচারী হায়ার করা কি উচিত? নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে বেন বলেন যে প্রত্যেকটি ভালো টেকনোলজি কোম্পানির ভালো কর্মচারীর প্রয়োজন হয়। প্রতিটি কোম্পানি একটি ভালো টিম বানানোর জন্য টাকা ও সময় দুটোই দেয়। বেন সবাইকে জিজ্ঞাসা করেন যে নিজের বন্ধুর কোম্পানিতে কাজ করা কোনো কর্মচারীকে নিজের কোম্পানির জন্য হায়ার করা কি উচিত? এর জবাব, একজন বড় ও ভালো সিইও কখনোই নিজের বন্ধুর কোম্পানিকে চুজ করেন না। একজন ভালো সিইও সবসময় একজন মানুষকে তার দক্ষতা, ট্যালেন্ট এবং তার হার্ড ওয়ার্ক করার ক্ষমতার ওপর নির্ভর করেই নিজের কোম্পানির জন্য হায়ার করেন, এবং এটা করা কখনোই ভুল নয়। একটি ঘটনা শেয়ার করে বেন বলেন যে একবার ওনার ইঞ্জিনিয়ারিং টিমের একজন বন্ধু মিচেল ওনার বন্ধুর কোম্পানিতে কাজ করত। মিচেল ওনার বন্ধুর কোম্পানিকে ছেড়ে দিয়ে তার কোম্পানিতে কাজ করার জন্য ইন্টারভিউ দেন। ফাইনাল স্টেপে বেন জানতে পারেন মিচেল ওনার বন্ধুর কোম্পানিতে কাজ করেন। তখন বেন ভাবেন যে ওনার কি মিচেলকে এই কাজটা দেওয়া উচিত, কারণ মিচেল ওনার বন্ধুর কোম্পানিতে কাজ করে। অনেকক্ষণ ভাবার পর বেন এই সিদ্ধান্তে পৌঁছান যে মিচেলের কাছে তিনি চাকরি নিয়ে যাননি, সে নিজে তার বন্ধুর কোম্পানি ছেড়ে ওনার কোম্পানিতে চাকরির জন্য এসেছে। যদি বেন মিচেলকে চাকরি দিয়ে দেন, তাহলে এটা হতে পারে যে ওনার বন্ধুর কোম্পানির আরও লোক মিচেলকে ফলো করে ওনার কোম্পানিতে জয়েন করার জন্য আসতে পারে। এমনটা করলে পরে না চাইতেই ওনার বন্ধুর সাথে তার সম্পর্ক নিজে থেকেই খারাপ হয়ে যাবে। এই জন্য বেন এমনটা করেননি। বেন বলেন যে তিনি লজিক্যালি ঠিক ছিলেন, কারণ মিচেল প্রথমে ওনার কাছে ওনার কোম্পানিতে চাকরির খোঁজে আসেন, কিন্তু তিনি যদি তাকে চাকরি দিয়ে দিতেন, তাহলে তিনি নিজের একজন ভালো বন্ধুকে চিরদিনের মতো হারিয়ে ফেলতেন, এবং এটা বেন কখনোই মানতে পারতেন না। একজন ভালো পরিশ্রমী ও দক্ষ কর্মচারীকে শুধু এটা ভেবে মানা করে দেওয়া যে সে আপনার ফ্যামিলি অথবা বন্ধুর কোম্পানিতে কাজ করে, এটা কখনোই সঠিক কথা নয়। এমন পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য কোম্পানি একটি রিটার্ন পলিসি তৈরি করে, যেখানে সে নিজের কোম্পানির সিইওর অ্যাপ্রুভাল নেয়। এমন করলে কোম্পানির সিইও সেই কর্মচারীর ব্যাপারে আরেকবার ভাবার সুযোগ পান, আর অন্য কোম্পানি চালানো সেই বন্ধু যদি ওই কর্মচারীকে আবার হায়ার করে, তাহলে দুজনের বন্ধুত্বে কোনো সমস্যা আসে না। বেন বলেন, আমাদের সব সময় নিজেদের এবং নিজেদের লোকেদের ব্যাপারে ভেবে এগিয়ে যাওয়া উচিত, এবং অন্য মানুষদেরও একটা নতুন চান্স দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি কোনো বন্ধু একে অপরের কনসিডারেশনের সাথে কাজ করে, তাহলে কাজে কোনো সমস্যা আসে না এবং বন্ধুত্বও সব সময় বজায় থাকে।
পরবর্তী অংশে বেন এক্সিকিউটিভদের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন যে একটি ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি এবং রেভিনিউ টিমের সাহায্যে মার্কেটে কোম্পানির ভ্যালু বাড়ে এবং কোম্পানি গ্রো করতে শুরু করে। এখন আমরা আমাদের কোম্পানির এক্সিকিউটিভদের মাহাত্ম্য বুঝতে পারি। আমাদের তখন তাদেরকে এনকারেজ করা খুবই প্রয়োজন হয়ে ওঠে। কখনো কখনো বিষয়গুলো ভীষণ কমপ্লিকেটেড হয়ে যায়। বোর্ড অফ ডাইরেক্টরসরা নিজেদের বিজনেসকে আরও বড় করার জন্য নিজেদের টিম ছাড়াও আরও নতুন কর্মচারী হায়ার করার কথা বলেন। এমন করলে কোম্পানি মার্কেটে আরও ভালো পারফর্ম করে এবং সফলতা অর্জন করে। বেন বলেন যে নিজের কোনো পরিচিত অথবা বন্ধু অথবা কোনো ফ্যামিলি মেম্বারকে নিজের কোম্পানিতে রেখে আমরা সম্পর্ক তো খুব ভালো মতন বজায় রাখি, কিন্তু সেটাই পরবর্তীতে কোম্পানির জন্য একটা বড় ড্রব্যাক হয়ে দেখা দেয়। যখন তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারেন না এবং লং টার্মের জন্য কোম্পানিকে ক্ষতির মুখোমুখি হতে হয়, তখন আমরা নিজেদের ভুল বুঝতে পারি। আমাদের সব সময় নিজেদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে আলাদা রাখা উচিত। কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাকসেসফুল করার জন্য আমাদের সব সময় কোম্পানির ব্যাপারে ভাবা উচিত। তার মার্কেট এবং তাকে চালিয়ে নিয়ে যাওয়া কর্মচারীদের ব্যাপারে সবচেয়ে আগে ভাবা উচিত। বেন বলেন, যে কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের হায়ার করলে দুটো বড় ভয়ঙ্কর মিসম্যাচ দেখা যায়। একই কোম্পানিতে কাজ করা দুজন এক্সিকিউটিভদের মধ্যে কখনো কখনো সঠিক রিদম কাজ করে না। তারা পরস্পরের কাজ করার পদ্ধতি বুঝতে পারেন না। অবশেষে তারা পরস্পরের খামতি বের করা শুরু করেন। কখনো কখনো কোম্পানিতে একসাথে কাজ করা মানুষদের দক্ষতা ম্যাচ করে না। এটাও একটা কারণ হয়ে যায় যে তারা একে অপরের কাজে খুশি হতে পারে না। ডিসপুট ক্রিয়েট হয়ে যায়। এমন ভুলের হাত থেকে বাঁচার জন্য দুটো রাস্তা থাকে। প্রথম, সেই মিসম্যাচ হওয়ার ব্যাপারটা ইন্টারভিউ প্রসেসের সময় দেখে নেওয়া। দ্বিতীয়, ইন্টারভিউ নেওয়ার সময় ইন্টারোগেশনকে সিরিয়াসলি নেওয়া। এই অধ্যায়ের পরবর্তীতে বেন একজন উদ্যোক্তার সাথে জড়িয়ে থাকা বেশ কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করেন। এই সমস্ত প্রশ্নগুলোকে এক এক করে আসুন আমরা বুঝি। প্রথম মাসে আপনি কি করবেন? বেন বলেন, আমাদের কর্মচারীদের কাজ করার পদ্ধতিকে মনিটর করতে হবে। ওনাদের কথা বলার সময় ইন্টারাক্ট করার স্বভাবকে দেখতে হবে এবং সব থেকে জরুরি, ওই কর্মচারীকে খুঁজতে হবে যে কাজে নতুন ও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবে। নিজের কাজে কিভাবে ডিফারেন্স দেখতে পারবেন? এর জবাবে বেন বলেন যে আমাদের নিজেদের কাজে পার্থক্য খুঁজে নিতে হবে। নিজেদের পুরনো চাকরি, নতুন চাকরি এবং কাজের পরিবেশের মধ্যে চেঞ্জগুলোকে লক্ষ্য করতে হবে। নিজের কাজ করার অভিজ্ঞতাকে ইভ্যালুয়েট করতে হবে। আপনি কেন কোনো স্মল কোম্পানিকে জয়েন করবেন? কোম্পানির ইনোভেটিভ ও নতুন আইডিয়ার ওপর লক্ষ্য রাখতে হবে। এখানেই বড় ও ছোট কোম্পানির মধ্যে পার্থক্য হয় যে তারা নিজেদের ক্রিয়েটিভিটির ওপর ঠিক কতটা লক্ষ্য রাখছেন। নিজেদের ক্রিয়েটিভিটিকে ইমপ্রুভ করে কাজ করলে আমরা ওই কোম্পানির সাথে কাজ করার কারণ পেয়ে যাই। অ্যাগ্রেসিভলি নিজেদের ইন্টারোগেট করা উচিত। নিজেদের নতুন এক্সিকিউটিভের প্রত্যেকটি পদক্ষেপকে ইন্টারোগেট করা খুবই জটিল কাজ। এটা করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের ওদেরকে সব সময় একটি নতুন অবজেক্টিভ দিতে হবে এবং তাদের ফিডব্যাককে ভালো করে ইন্টারোগেট করতে হবে। কোম্পানিতে কাজ করা প্রত্যেকটি এক্সিকিউটিভের প্রোডাক্ট, কাস্টমার এবং মার্কেট সম্পর্কে জানা উচিত। এজন্য আমাদের পরিশ্রম করতে হবে। কোম্পানির প্রত্যেকটি এক্সিকিউটিভকে কোম্পানির অন্য সমস্ত সদস্যদের সাথে মিলেমিশে থাকতে হবে, যাতে তারা কোম্পানি ও তাদের কর্মচারীদের ব্যাপারে ভালো করে জানতে পারে। একজন ভালো ও মোটিভেটেড কর্মচারীকে হায়ার করার জন্য তার প্রত্যেকটি দক্ষতার ওপর খেয়াল রাখা উচিত। যদি কোনো কর্মচারী কোম্পানিতে কাজ করতে থাকেন
তবুও আমাদের তার পারফরম্যান্সকে ইন্সপেক্ট করতে থাকা উচিত, যাতে আমাদের কোম্পানি এগিয়ে যেতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ফিরে আসব আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। কোম্পানিতে হওয়া ভুল বোঝাবুঝি। বেন কোম্পানিতে হওয়া ভুল বোঝাবুঝির ব্যাপারে আলোচনা করার সময় বলেন যে তিনি লাউড ক্লাউড কোম্পানিতে কাজ করুন অথবা অপসওয়্যার অথবা নেটস্কেপে, সব সময় ওনার এবং কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে প্রচুর সমস্যা হতো। উনি নিজের ম্যানেজারকে কিছু বললে তার ম্যানেজার তার কথার অন্যই মানে বের করে নিত এবং সবকিছু সঠিক হওয়া সত্ত্বেও ভুল হয়ে যেত। বেন একটি ঘটনা শেয়ার করে বলেন, যখন তিনি কোম্পানির কর্মচারীদের ম্যাট্রিক্সের দ্বারা প্রোডাক্ট ইমপ্রুভ করতে এবং কাস্টমারের অপেক্ষাকে পূরণ করার অর্ডার দিতেন, তখন সমস্ত কর্মচারীরা ম্যাট্রিকের ওপর ধ্যান দিয়ে নিজের কাজ করতে শুরু করত। পরবর্তীতে তিনি এটা বুঝতে পারেন যে ওনার কর্মচারীরা ওনার কথার থেকে বেশি ম্যাট্রিক্সের ওপর ধ্যান দিয়ে কাজ করছে এবং একটি ডিস্ট্র্যাক্টেড প্রোডাক্ট তৈরি করছে। বেন বলেন যে যদি আমাদের কোয়ান্টিটির লক্ষ্যকে পূরণ করতে হয়, তাহলে আমাদের কোয়ালিটির সাথে সামান্য কম্প্রোমাইজ করতেই হবে। বেন বলেন, ম্যানেজার এবং কর্মচারীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আমাদের এই ধরনের পরিস্থিতিকে ইগনোর করার জন্য একটি ভালো কমিউনিকেশন কালচারকে প্রমোট করা উচিত। আমাদের নিজেদের কথা বলার পর এবং কর্মচারীদের কোনো কাজ দেওয়ার পর তাদের ফিডব্যাক নেওয়া উচিত, কারণ প্রত্যেকটি কর্মচারীর ভাবার পদ্ধতি আলাদা হয়। বেন বলেন, আমরা কখনো কখনো একটি পদের জন্য দুজন ক্যান্ডিডেট পেয়ে যাই। প্রথমজন অভিজ্ঞ ক্যান্ডিডেট এবং দ্বিতীয় জনের নিজের ফিল্ডে অভিজ্ঞতা না থাকলেও পরিশ্রমী ক্যান্ডিডেট, আর আমরা দুজনকেই আমাদের কোম্পানির একই পজিশনে রাখতে চাই। এই ব্যবস্থাকে বেন পুট ইন ওয়ান বক্স বলে অভিহিত করেন। আমাদের লং টার্ম সমস্যা সমাধানের জন্য আমরা শর্ট টার্মে দুজনকেই কাজে রেখে দিই। পরবর্তীতে সেটা লং টার্মে সমস্যা তৈরি করতে থাকে এবং আস্তে আস্তে টিমে ডিফারেন্সেস এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং কোম্পানির ডাউনফল শুরু হয়। বেন বলেন, যখন মানুষ কারেন্ট জব করতে থাকাকালীন একটি ভালো অফার পায়, তখন সে তার নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আলোচনা করে নিজের কারেন্ট স্ট্যাটাস এবং যে অফার পেয়েছে তার সম্পর্কে ইভ্যালুয়েট করে। সে পার্থক্যগুলোকে লক্ষ্য করে এবং নতুন কোম্পানি জয়েন করে নেয়। বেন বলেন, আমাদের কোম্পানির প্রত্যেকটি এমপ্লয়ির পারফরম্যান্স অ্যাসেসমেন্টের ওপর লক্ষ্য রাখা উচিত। ওনাদের প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের ওপর ফিডব্যাক নেওয়া উচিত। এমন করলে পরবর্তীতে আমরা দক্ষ এবং সক্ষম কর্মচারী এবং তাদের জ্ঞান অনুযায়ী তাদেরকে প্রমোট অথবা ফায়ার করার ব্যাপারে অনেক বেশি সাহায্য পাব। তিনি বলেন, টেকনোলজির ইন্ডাস্ট্রিতে সবাই ভাবে যে সে সবার চেয়ে ভালো, কিন্তু তবুও কেউ কারোর সাথে কাজ করতে চায় না। সবাই এটাই ভাবে যে এই ডিপার্টমেন্টে কোনো কর্মচারী এর প্রয়োজনীয়তা বুঝতে পারবে না এবং কাজ অনুযায়ী কর্মচারী হায়ার করতে পারবে না। বেন বলেন, একজন ভালো কোয়ালিটির অর্গানাইজেশন কখনো একটি ভালো প্রোডাক্ট তৈরি করার অ্যাসিওরেন্স দিতে পারে না, কিন্তু এটা বলতে পারে যে কোম্পানির প্রোডাক্ট কখন খারাপ হয়ে যাবে, এবং ঠিক এমনটাই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের হয়ে থাকে। বেন বলেন, এমপ্লয়ি লাইফ সাইকেলের দ্বারা ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্সকে বোঝা সবচেয়ে সহজ পদ্ধতি। একজন ভালো এইচআর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট টিমকে সাপোর্ট এবং ইমপ্রুভ করতে ভীষণ সাহায্য করেন। পরবর্তীতে বেন এইচআর এর প্রসপেক্টিভের ব্যাপারে কিছু প্রশ্নের কথা বলেন, যেটা ইন্টারভিউয়ের সময় লক্ষ্য রাখা উচিত। যেমন, আমাদের জব পজিশনের রিকোয়ারমেন্ট ও দায়িত্বগুলো কি কি, আমরা আমাদের এমপ্লয়িদের মধ্যে কি খুঁজছি, অথবা আপনার কোম্পানির এমপ্লয়ি আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য সঠিক কাজ করছেন কি, প্রত্যেক ক্যান্ডিডেট কি নিয়মিত সময়ে কাজে আসেন, এমপ্লয়িরা কেন কাজ ছেড়ে দেয়, অথবা এমপ্লয়িরা কাজে আসার জন্য কেন এক্সাইটেড থাকেন, কোম্পানির ভেতর
বেশ কিছু প্রকারের কনসার্ন কাজ করে। বেন বলেন, প্রফেশনাল পরিবেশকে বজায় রাখতে হলে কোম্পানিকে পলিটিক্সের থেকে দূরে রাখতে হবে। কোম্পানি কালচার। চলুন এবার কোম্পানির কালচারের ওপর কথা বলি। যে কোনো কোম্পানির কালচার ভালো হওয়া কেন জরুরি? বেন মনে করেন যে কোনো কোম্পানির কালচার ভালো হলে পরে কোম্পানির ওয়ার্ক ইন পারমিট ভালো মতো কাজ করে, তার মার্কেট ভ্যালু বাড়তে থাকে। বেন বলেন যে একটি ওয়ার্ল্ড ক্লাস কালচারকে ফলো করা কোম্পানিও কখনো কখনো দেউলিয়া হয়ে যায়। উনি মনে করেন কালচার কোম্পানি তৈরি করে না, কিন্তু যে কোনো কোম্পানিতে একটি ভালো কালচার থাকা খুবই জরুরি। বেন এর জন্য 3টি কারণ বলেন। প্রথম, ভালো কালচার থাকলে এমপ্লয়িরা নিজেদের গোল অ্যাচিভ করতে মোটিভেশন পায়। যখন কোম্পানি গ্রো করে তখন একটি ভালো কালচার কোম্পানির ভ্যালুকে ইমপ্রুভ করে এবং একটি ভালো প্লেস অফ ওয়ার্ক তৈরি হয়। সবথেকে জরুরি, যদি কোনো কোম্পানির ওয়ার্ক কালচার ভালো না হয়, মানুষ সেখানে কাজ করা পছন্দ করবে না। বেন বলেন যে যখন তিনি কোম্পানির কাজের ব্যাপারে কথা বলেন তখন এটাই বোঝাতে চান সেই সমস্ত ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসকে করা যেটা ওনার কোম্পানির ভ্যালু এবং এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশনের জন্য জরুরি। যখনই আমরা আমাদের কোম্পানির কালচারকে ইমপ্লিমেন্ট করি তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে কালচারকে আমাদের কোম্পানির কর্মচারীদের ব্যবহারের ওপর নির্ভর করেই যেন ডিজাইন করা হয়। এটা করলে আমরা একটু ভালো ওয়ার্ক ফ্লো পাবো। আমাদের স্মল কালচারকে ফলো করতে হবে যাতে আমাদের নিজের এবং নিজেদের লার্জ এমপ্লয়ি বিহেভিয়ারকে বেশি সময় ধরে কাজ করার জন্য মোটিভেশন পেতে পারি। নিজের কোম্পানির ব্যাপারে জেনে তার ওয়ার্ক কালচারকে ডিজাইন করা উচিত। বেন বলেন, আমরা যদি একটি ইম্পর্ট্যান্ট কোম্পানি তৈরি করতে চাই তাহলে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টকে সব সময় মনে রাখতে হবে। যে কোনো কোম্পানি শুরু করার আগে আমাদের কোম্পানির স্কেলিং আর্টকে শেখা খুবই জরুরি। বেন কোম্পানির স্কেলিংয়ের জন্য 2টি উপদেশ দেন। প্রথমত, একজন মেন্টর বেছে নেওয়া এবং দ্বিতীয়ত, কোনো এক্সিকিউটিভকে খোঁজা যে প্রথম থেকেই স্কেলিংয়ের ব্যাপারে জানে। যখন কোনো অর্গানাইজেশন নিজের কাজে সাকসেসফুল হয়ে গ্রো করতে শুরু করে তখন যে সমস্ত জিনিসগুলো প্রথমে খুবই সহজ মনে হতো এখন সেই সমস্ত জিনিসগুলো একটু কঠিন লাগতে শুরু করে। একটি বাড়তে থাকা কোম্পানিকে নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেটা হলো কমিউনিকেশন, কমন নলেজ এবং ডিসিশন মেকিং। যদি আমরা কোম্পানিকে ভালো করে স্কেল করি তাহলে আমাদের এবং আমাদের কোম্পানি এগিয়ে যাওয়ার জন্য একটি ভালো গাইডেন্স ও মোটিভেশন পাবে। আগত চ্যালেঞ্জের সাথে লড়াই করার জন্য আমাদের স্কেল টেকনিকের স্পেশালাইজেশনকে প্রথম থেকেই নিজেদের সাথে রাখতে হবে, যেটা আমাদের হিউম্যান অর্গানাইজেশন স্কেলিংয়ে সাহায্য করবে। এতে আগত চ্যালেঞ্জ ও সমস্যা কম হয়ে যায়। আমাদের নিজেদের কোম্পানিতে বেস্ট কমিউনিকেশন কালচারকে ফলো করতে হবে। এতে আমরা আমাদের কোম্পানিতে ভুল বোঝাবুঝি কম করতে পারবো। ভালো কোম্পানিকে ডিজাইন করার জন্য আমাদের কিছু পয়েন্টকে কনসিডার করতে হবে, যেমন আমাদের কোম্পানি ও তার প্রোডাক্টের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানতে হবে। আমাদের এটা ডিসাইড করতে হবে যে কোন এমপ্লয়ি কোন গ্রুপকে ম্যানেজ করলে পরে এফেক্টিভ রেজাল্ট দেবে। আমাদের নিজেদের কোম্পানির কমিউনিকেশন কালচার এবং ডিসিশনের ওপর আরও বেশি করে ফোকাস করতে হবে। নিজের কোম্পানির একটি ভালো স্কেলিং করলে ভবিষ্যতে আগত সমস্যা এবং চ্যালেঞ্জগুলো কম করতে সাহায্য পাওয়া যায়। ডিসিশন পাওয়ার ও কমিউনিকেশন কালচারও ইমপ্রুভ হয়। একজন ভালো সিইও হতে গেলে নিজেদের কোম্পানির সমস্ত মেম্বারকে টাইম টু টাইম ইভ্যালুয়েট করা উচিত। মেম্বারদের নিজের কোম্পানির হিসেবে ইভ্যালুয়েট করার জন্য বেন কিছু পয়েন্ট বলেন। আমাদের মেম্বারদের মধ্যে এটা দেখতে হবে যে তারা আমাদের কাজের থেকে কিছু কি শিখতে পারছেন, ওনাদের দক্ষতা ও ট্যালেন্ট ইমপ্রুভ হচ্ছে কি, আমাদের ডিসিশন
প্রথমের জাজমেন্ট অনুযায়ী নয়, মেম্বারের পারফরম্যান্সের ইভ্যালুয়েশনের রিপোর্ট অনুযায়ী নেওয়া উচিত। আমাদের নিজেদের মাইন্ডকে ক্লিয়ার রেখে আমাদের মেম্বারদের পারফরম্যান্সকে কিভাবে ইভ্যালুয়েট করতে হবে, নিজের কোম্পানির ফিউচার নিডসকে দেখেই নিজে ডিসিশন নিতে হবে। এমন করলে পরে আমরা আমাদের কোম্পানির বেস্ট এমপ্লয়িকে তাদের দক্ষতা এবং ট্যালেন্টের জন্য মোটিভেট করতে পারব। আমাদের কোম্পানিকে ভবিষ্যতের সফলতা এবং মার্কেট ভ্যালু বাড়ানোতে হেল্প করতে পারব। পরবর্তী অধ্যায়ে আমরা একজন ভালো সিইওর দায়িত্ব সম্পর্কে জানব। সাথে এটাও জানব যে বেন কিভাবে সিইও হয়ে নিজের দায়িত্ব সামলান। সমস্যার সময়েও উনি কিভাবে নিজের ডিসিশন মেকিং স্কিলের দ্বারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কিভাবে একজন ভালো সিইও হওয়া যায়। সিইও স্কিলের ব্যাপারে কথা বলার সময় বেন বলেন যে তিনি যখন সিইও ছিলেন তখন তিনি নিজের সাইকোলজিকে মেনটেন ও ম্যানেজ করার কঠিন স্কিল শিখতে পেরেছিলেন। বেন বলেন যে কেউই সিইওর কাজ প্রথম থেকেই শিখে আসে না। আমরা সিইওর কাজটা সিইও হওয়ার সময়ই শিখতে পারি। কোর্স অনুযায়ী ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের মতো সিইওর কাজ শেখার কোনো ট্রেনিং হয় না। আমাদের সমস্ত কাজ, দক্ষতা এবং ট্যালেন্টকে সিইও হওয়ার দরুনই ইমপ্রুভ করতে হয়। প্রত্যেকটা কাজের জন্য লোক সিইওকেই দায়ী করে। যখন কোম্পানি কোনো প্রবলেম ফেস করে অথবা এমপ্লয়িদের মধ্যে ডিসপুট ক্রিয়েট হয়, তখন মানুষ সিইওর মেন্টাল প্রেশার কম করার বদলে তার কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার কাজ করে এবং বলে যে সমস্ত দোষ সিইওর ছিল। তখন মাথা শান্ত হওয়ার বদলে আরও বেশি খারাপ হয়ে যায়। যেমন আমরা নিজেদের কাজে ভুল করলে কোনো অজুহাত বানিয়ে দিই, অন্য কাউকে ব্লেম করে দিই যে আমাদের শরীর ভালো ছিল না অথবা প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল না। একজন সিইও কিন্তু এমনটা করতে পারেন না। কোম্পানিতে কাজ ভালো হোক বা খারাপ, সমস্ত দায় একজন সিইওকেই নিতে হয়। যদি কোম্পানি মার্কেটে ভালো কাজ করে এবং ভালো রেভিনিউ নিয়ে আসে এবং কোম্পানির এমপ্লয়িরা খুশি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু কোম্পানিতে যদি কোনো ছোট্ট ভুল হয়ে যায় তাহলে সমস্ত দোষ সিইওর হয়ে যায়। বেন বলেন এটি একটি এমন কাজ যাতে আপনাকে কেউ সাপোর্ট করে না। আপনাকে নিজের মানসিক পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে সামলাতে হয় এবং এখানে ভুল করার চান্স অনেক কম রাখতে হয়, কারণ একজন সিইওর একটি ছোট্ট ভুলের জন্য কোম্পানির অনেক বড় ক্ষতি হতে পারে। বেন বলেন সিইও হওয়া অত সহজ কাজ নয়। আমাদের মাইন্ড সব সময় টেনশনে থাকে। চারিদিক থেকে সমস্যা আসার কারণে আমাদের সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের মনকে শান্ত রাখতে হবে এবং বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদের ট্যালেন্টকে ইমপ্রুভ করতে হবে। চলুন একজন ভালো সিইওকে একটি উদাহরণের সাহায্যে চিনি। বেন নিজের বাচ্চাদের গল্প শুনিয়ে একজন নায়ক ও একজন কাপুরুষের মধ্যে পার্থক্য বলেন যে একজন নায়ক ও একজন খলনায়ক দুজনেই ভীষণ সাহসী হয়। ওনাদের মধ্যে শুধু একটাই তফাৎ থাকে যে খলনায়ক পড়তে এবং আঘাত পেতে ভয় পায় এবং নিজের সমস্যার থেকে দৌড়ে বেড়ায়। সেখানেই একজন নায়ক নিজের সমস্যার মুখোমুখি হয়ে তার সাথে লড়াই করে এবং নিজের জীবনে সফলতা অর্জন করে। বেন বলেন যে আমাদের জীবনে আসতে থাকা সমস্ত সমস্যার সাথে সাহসের সাথে ভয় না পেয়ে তাদের মুখোমুখি হওয়া উচিত এবং তাদের সাথে লড়াই করে নিজেদের স্কিলকে ইমপ্রুভ করে এগিয়ে যাওয়া উচিত। ভয় এবং সাহসের মধ্যে একটি সূক্ষ্ম তফাৎ রয়েছে, কিন্তু দুটো জিনিসই আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। একজন ভালো সিইও সেই হয় যে নিজের জীবনে একটুও ভয় না পেয়ে সাহসের সাথে নিজের জীবনে ও কোম্পানিতে আসতে চলা সমস্যার সাথে লড়াই করে এবং ভালো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়।
তেমনি একজন ভীতু সিইও সেই হয় যে নিজের জীবনে ও কোম্পানিতে আসা প্রত্যেকটি সমস্যাকে ভয় পায়, পালিয়ে যায় এবং নিজের করা দোষের দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে কোনো কিছু না শিখেই এগিয়ে যেতে থাকে। এমন করাতে সে শুধু নিজের কোম্পানির ক্ষতিই করে না, বরং নিজের এগিয়ে যাওয়ার রাস্তাতেও বাধার সৃষ্টি করে। আমরা নিজেদের জীবনে আসা সমস্যার থেকে শিক্ষা নিয়ে নিজেদের সাহসকে নতুন করে শক্তভাবে গড়ে তুলি। সেটা সময়ের সাথে সাথে আরও শক্ত হতে থাকে। বেন বলেন যে একটি বড় কোম্পানিকে চালানোর জন্য ডিসিশন কালচার এবং টেকনোলজির নলেজ থাকাটা খুব প্রয়োজন। বেন এটাও বলেন যে তিনি নিজের কোম্পানিকে চালানোর জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ফোকাস করেন। প্রথম, এটা জানানো যে আমাদের কাছে কী ধরনের নলেজ অ্যাভেলেবেল রয়েছে, এবং দ্বিতীয়ত, আমরা সেই নলেজের অ্যাডভান্টেজ নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারব। বেন বলেন কখনো কখনো সিইও নিজের কাজে বোর হয়ে যায়। ওনার কোম্পানির পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ট্রেনিং, অ্যাকাউন্টেবিলিটি, গোল সেটিংয়ের মতো কাজে কোনো আগ্রহ থাকে না। এর ফলাফল অনুযায়ী কোম্পানিতে ডিসপুট আসতে শুরু করে। শেষে সিইওর জায়গা অন্য কেউ নিয়ে নেয়। বেন বলেন প্রত্যেকটি কোম্পানিতে ডিসপুট তৈরি হয় এবং এটা জরুরি নয় যে প্রত্যেকটা ডিসপুটের সমাধান থাকবে। আমাদের সব সময় সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে এবং নিজের আশেপাশের পরিবেশের সাথে নিজেদের বদলে নিতে হবে। বেন বলেন যে লোকে মনে করেন যিনি সিইও হন তিনি ভালো সিইও হওয়ার কোয়ালিটি নিয়েই জন্ম নেন, কিন্তু উনি মনে করেন যে একজন ভালো সিইও নিজের কাজে ভুল করে এবং সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে নিজের দক্ষতা ও ট্যালেন্টকে ইমপ্রুভ করে। একজন ভালো সিইও সেই হয় যে বিজনেসকে লম্বা সময় অবধি চালিয়ে নিয়ে সফলতা অর্জন করার কথা ভাবে। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের জন্য নিয়ে আসছি আরও নতুন নতুন এপিসোড। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন